আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায় 3-এর মধ্যে আমাদের একটা টপিক বাকি ছিল। টপিকটার নাম ছিল হচ্ছে কপিকল। ওই কপিকলের টপিকটা আজকে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করব। কপিকল টপিকটা যদি আমি একটু ক্লিয়ারলি বলি, আসলে পরীক্ষার জন্য তুলনামূলক একটু কম ইম্পর্ট্যান্ট, কিন্তু টপিকটি একটু আসলে কঠিন। সো এটাতে বিভিন্ন টাইপের কোশ্চেন করে। আমরা মোটামুটি বেসিক লেভেলের যে জিনিসগুলো আছে এবং মোটামুটি অ্যাডভান্সও যে কোশ্চেনগুলো আসতে পারে ওগুলো নিয়ে একটু ছোটোখাটো আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিবা। কেউ যদি তাও কোনো কিছু না বুঝতে পারো আমাদের সাথে অবশ্যই আলাদা করে কথা বলবা, প্রবলেম সলভ করে নিবা। আমরা অলওয়েজ মডুলাসে আসি। তো আসো আমরা অল্প অল্প করে শুরু করি। আজকে পড়াবো হচ্ছে আমরা যে টপিকটার নাম হচ্ছে কপিকল। আসো শুরু করা যাক। কপিকলের মধ্যে প্রথমে তোমাকে আগে জানতে হবে কপিকলটা কি। সিম্পল ভাষায় যদি আমি বলি, আসলে কপিকল মানে হচ্ছে কপিকল সবাই অবশ্যই ক্লাস করার পাশাপাশি যেই কাজটা করবো অবশ্যই সেটা হচ্ছে সবাই অবশ্যই ক্লাসের নোটটা করবা। অবশ্যই ক্লাস খাতার মধ্যে নোট না করলে তুমি কিন্তু বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আসো কপিকলের ব্যাপারটা হচ্ছে, আমাদের কাছে যদি কোনো একটা দড়ি থাকে, মনে করো এরকম একটা দড়ি, এই দড়িটার দুই প্রান্তে যদি আমরা দুইটা বস্তুকে যুক্ত করি, মনে করো এই প্রান্তে আমরা একটা বস্তু যুক্ত করলাম, বস্তুটার ভর m1, এই পাশে যদি আমরা আরেকটা বস্তু যুক্ত করি, বস্তুটার নাম যদি m2 হয়, এবং এই কপিকলের অন্য প্রান্ত মানে দ্যাট ইজ যেই জায়গা থেকে কপিকলটা ঝুলানো আছে সেটা যদি এরকম একটা ঘর্ষণহীন চাকা টাইপের হয়, যেটা এই জায়গায় ফিক্সড, মানে এটা কোনো নড়াচড়া করতে পারতেছে না, একটা দড়ি এরকম এক জায়গায় আমরা আটকে রাখছি, এক পাশে একটা বস্তু ঝুলাইছি আরেক পাশে আরেকটা বস্তু ঝুলাইছি, তখন এই যুক্ত ভর দ্যাট ইজ দুইটা ভর পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এই যুক্ত ভরের সিস্টেমটাকে আমরা কি বলবো? কপিকল। তাহলে সোজা ভাষায় বলতে গেলে কপিকল মানে হচ্ছে একটা যুক্ত ভরের সিস্টেম। যুক্ত ভরের সিস্টেম। যেই যুক্ত ভরের সিস্টেমে আমাদের কয়টা বস্তু থাকবে? আমাদের এক বা একাধিক বস্তু থাকবে। এখানে নর্মালি আমাদের দুইটা তিনটা এর চেয়েও বেশি বস্তু থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। তারপর হচ্ছে যুক্ত ভর থাকবে এবং এই যুক্ত ভরটা কোনো একটা চাকার মাধ্যমে এরকম করে যুক্ত থাকবে। কপিকলটা যে শুধু দেখতে এরকমই হবে সেরকম কিন্তু না। কপিকলের আমরা আরো উদাহরণ রাখতে পারি, যেমন যদি আমি যে কোনো একটা দেয়াল আঁকি, মনে করো এটা একটা দেয়াল, এই দেয়ালের এই প্রান্তে মনে করো আমাদের ওই চাকাটা আছে। এবার আমি যদি একটু দড়ি দিয়ে, মনে করো এই যে একটা দড়ি এই যে এরকম করে আছে, এই পাশে যদি আমি একটা বস্তু যুক্ত করি, মনে করো m1, এই পাশে যদি আমি আরেকটা বস্তু যুক্ত করি, মনে করো m2, এই যে দুইটা বস্তু যুক্ত আছে, এখন হবে কি, যদি এই বস্তুটা একটু ভারী হয় এটা টান খেয়ে কোন দিকে পড়ে যাবে? নিচের দিকে পড়বে। আবার এই জায়গায় যে মনে করো m1টা ভারী, তাহলে এই জিনিসটা কোন দিকে এরকম করে মুভ করবে। এই যে মুভিং যে যুক্ত ভরের সিস্টেমটা থাকে, এটাকে আমরা সিম্পল ভাষায় কি বলবো? কপিকল। তো তোমাদের পরীক্ষায় তোমাদের এসএসসি লেভেলের জন্য এই কপিকলটা এবং আরেকটা কপিকল পরীক্ষা আসে, সেটা হচ্ছে এরকম। যদি আমরা আবার আরেকটা দেয়া লাগি, মনে করো এই জায়গায় আরেকটা যদি চাকা থাকে, এই জায়গায় যদি আরেকটা চাকা থাকে, এরপর যদি আমরা এই জায়গায় দড়ি দিয়ে যুক্ত করি, এই পাশে দড়ি, এই যে এরকম করে দড়ি, এই জায়গায় যদি একটা ভর যুক্ত থাকে m1, এই জায়গায় যদি আরেকটা ভর যুক্ত থাকে m2, মনে করো এই জায়গায় আরেকটা বস্তু তোমাদের বইতে যুক্ত করা আছে, মনে করো এটার নাম m3। তাহলে দেখো তো, ভারী হালকা হইলে এই জিনিসটা কি করবে? দড়ির এই পাশে ওপাশে মুভ করবে। এই জিনিসটাকে আমরা সিম্পল ভাষায় বলবো কি? এটাকে আমরা বলবো কপিকল। কপিকলের মধ্যে আমাদের একাধিক বস্তু যুক্ত থাকবে, যুক্ত ভরের সিস্টেম। যে যুক্ত ভরের সিস্টেমটা কি করবে? দড়ির মাধ্যমে এইদিকে ওদিকে মুভ করবে। এখন কপিকলটা বোঝার জন্য প্রথমত আমাদের যেই একটা সিম্পল কনসেপ্ট বুঝতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে টান বলের কনসেপ্ট। আসো আমরা আগে এটা নিয়ে একটু কথা বলি। টপিকটার নাম হচ্ছে টান বল। টান বল জিনিসটা কি একটু তোমাদেরকে ছোট করে বুঝাই আমি। মনে করো আমার কাছে খুবই ছোট একটা দড়ি আছে। এখন এই দড়িটা, এই যে মনে করো আমি দড়িটা আঁকি, এই যে মনে করো একটা দড়ি আছে। এখন এই দড়িটাকে আমরা যেই বল দ্বারা টান রাখবো, টান মানে কি, এই যে দড়িটা আছে এটাকে যেই বল দ্বারা আমরা টান রাখবো, ওই বলটাকে আমরা নাম বলবো কি বল? টান বল। আসো একটু সংজ্ঞাটা লিখি। টান বল কি? যে বলের মাধ্যমে দড়িকে টান রাখা হয়, যে বলের মাধ্যমে দড়িকে টান রাখা হয়, তাকে আমরা সিম্পল ভাষায় কি বল বলবো? টান বল বলবো। তাহলে টান বল মানে যে বলের মাধ্যমে দড়িকে কি রাখবো? আমরা টান রাখবো। কিরকম? মনে করো এই যে আমাদের কাছে একটা দড়ি আছে, এই দড়িটাকে মনে করো আমি এক পাশে একটু টান দিলাম, মনে করো এই পাশে টান দিলাম, সাপোজ 10 নিউটন বলে টান দিলাম।
খেয়াল করবা, দড়ি আছে একটা, 10 নিউটন বলে টান দিচ্ছি, তাহলে এই যে আমার হাতে একটা মনে করো দড়ি আছে, এটাকে যদি আমি এক পাশে 10 নিউটন বলে টান দিই, চিন্তা করো এই দড়িটা কি টান টান থাকবে? থাকবে না। কিন্তু ঘটনাটা হবে কি, আমরা দেখবো যখন টান দিছি আমি দড়িটা এরকম দেখা যাবে একটু বাঁকা তেড়া হয়ে আমার হাতের টানের সাথে কি হচ্ছে, মুভ করতেছে। ঠিক আছে, তুমি মনে করো এতটুকু সাইজের একটা দড়ি নিয়ে যদি এক পাশে টান দাও, দেখবা যে দড়িটা কিন্তু টান টানা, দড়িটা এরকম উড়ে উড়ে যাচ্ছে, এরকম উড়ে উড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা এক পাশে বল দিছি, 10 নিউটন বলটা এক পাশে দিছি, দড়িটা কিন্তু টান টান থাকতেছে না। তাহলে এই ক্ষেত্রে এই বলটাকে আমরা কি টান বল বলতে পারবো? পারবো না। এটাকে আমরা টান বল বলতে পারবো না, এটা কিন্তু টান বল না। কিন্তু এই সেম উদাহরণটা যদি আমরা এবার মনে করো এই যে আমরা দড়ি আঁকলাম, এবার এই পাশে মনে করো আমি 10 নিউটন বলে টান দিলাম, এই পাশে মনে করো আমি 10 নিউটন বলে টান দিলাম। এবার বলো তো দড়িটা টান টান অবস্থা থাকবে কিনা? অবশ্যই, খুব সিম্পলি বোঝা যাচ্ছে। আমি যদি দুই পাশেই টান দিই, এই পাশেও 10 নিউটন, এই পাশেও 10 নিউটন, এবার কিন্তু দড়িটা কি অবস্থা থাকবে? টান টান অবস্থা থাকবে। এই যে দুই পাশের বলের কারণে যে দড়িটা টান টান থাকছে, তখন এই জায়গার ক্ষেত্রে আমরা বলবো এই ক্ষেত্রে টান বল আছে, এবং সেই টান বলের মান, টান বলের ইংলিশ হচ্ছে টেনশন। টান বলের ইংলিশ টেনশন। এই জন্য আমরা বলবো দুই পাশে যেই বলের কারণে, যে বলের মাধ্যমে দড়িকে টান টান রাখা হয়, কত নিউটন বলের মাধ্যমে দড়িকে টান টান রাখা হয়েছে? 10 নিউটন। এই জন্য এই ক্ষেত্রে টান বলের মান হবে কত নিউটন স্যার? 10 নিউটন। এই সেম উদাহরণটা আমরা যদি একটু ভিন্ন ওয়েতে দিই, ভিন্ন ওয়ে মানে কিরকম? মনে করো সাপোজ আমাদের কাছে এই যে একটা দেয়াল আছে, যেই দেয়ালের মধ্যে মনে করো একটা দড়ি আটকানো আছে, এই জায়গায় মনে করো একটা দড়ি এরকম বেঁধে আমরা রাখছি, এরকম দড়ি। এবার আমি কি করলাম, এই দড়ির এক পাশে টান দিলাম, এই যে এই দড়ির এই পাশে আমি 10 নিউটন বলে টান দিলাম। খেয়াল করবা কি করছি, আমরা একটা দেয়াল আঁকছি, দেয়ালের মধ্যে একটা দড়িকে আটকাইছি, আটকাই এই পাশটাতে আমি 10 নিউটন টান দিছি। তাহলে খেয়াল করো, এই যে আমি 10 নিউটন বলে টান দিছি, তার মানে এই যে দড়িটা আছে, দড়ির এই বিন্দুতে এই পাশ বরাবর কত নিউটন বল লাগবে? 10 নিউটন, কারণ আমি 10 নিউটন বলে টান দিছি। এই দড়িটার এই বিন্দুতে এই পাশে কত নিউটন বলে টান খাবে? 10 নিউটন। খেয়াল করো তো, সেম এই যে দড়িটা এই যে দেয়ালে আটকানো আছে, এই দেয়ালে আটকানোর বিন্দুটাতেও এই পাশে, দ্যাট ইজ আমি যেদিকে টান দিচ্ছি, ওই পাশে সেম কত নিউটন বলে টান খাবে বলো তো? 10 নিউটন। তার মানে যেই জায়গায় দেয়ালের সাথে দড়ির সম্পর্ক হয়েছে, যেই জায়গায় এই যে এই জায়গাটায় দেয়াল আর দড়ি কি হয়েছে? টাচ হয়েছে। যেই জায়গায় দেয়াল আর দড়ির সম্পর্ক হয়েছে, ওই জায়গাটার উপর কত নিউটন বল লাগতেছে? 10 নিউটন। তাহলে বুঝো, দেয়ালের ওপর এই দড়ি এই দিকে কত নিউটন বল দিচ্ছে? 10 নিউটন। খেয়াল করবা, দেয়ালের ওপর দড়ি, কারণ দড়িটা আটকানো কোথায়? দেয়ালে। তাহলে দড়িটা যখন 10 নিউটন বল খাবে, দেয়ালের ওপর কত নিউটন লাগবে? 10 নিউটন। তাহলে দড়িটা যদি দেয়ালের ওপর 10 নিউটন দেয়, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটা যদি এটাকে 10 নিউটন দেয়, অপোজিট দিকে আমরা জানি একটা প্রতিক্রিয়া লাগবে। তাহলে দড়িটা এতক্ষণ দেয়ালকে দড়ি টান দিছে কত নিউটনে? 10 নিউটন। দেয়ালকে দড়ি টান দিছে 10 নিউটন। সো অপোজিট দিকে দড়িকেও দেয়াল কত নিউটন বলে টান দিবে? 10 নিউটন। মানে ঘটনাটা হচ্ছে এরকম, মনে করে আমাদের দেয়াল ছিল এটা, এই দেয়ালকে আমরা 10 নিউটন বলে টান দিচ্ছি, তাহলে এই দেয়ালটাও দড়িকে অপোজিট দিকে কত নিউটন বলে টান দিবে? এই যে 10 নিউটন। তাহলে খেয়াল করো তো, এই দড়িটার এই পাশে কিন্তু 10 নিউটন বল আমরা প্রয়োগ করছি। সেম দেয়ালটাও যদি দড়িকে এইদিকে 10 নিউটন দেয়, তাহলে এই দড়ির এই পাশেও কত নিউটন বল লাগতেছে বলতো? 10 নিউটন। তাহলে মানে এই 10 নিউটন বলের দ্বারা দুই পাশে, এই পাশেও 10 নিউটন, এই পাশেও 10 নিউটন, দড়িটা টান টান থাকবে না? থাকবে না, খুবই সিম্পলি থাকবে। কারণ দেয়াল থেকে যদি আমরা এরকম একটা দড়ি টান দিই, দড়িটা কি অবস্থা থাকবে? টান অবস্থা থাকবে। সো এই ক্ষেত্রেও টান বলের মান আমরা বলবো কত নিউটন স্যার? 10 নিউটন। এবার এই উদাহরণটাকে আমরা যদি একটু সেম ভাবে মিলাই, তোমরা কিন্তু অবশ্যই নোট করার সময় উদাহরণগুলো একটু লিখবা, তাহলে তোমার বুঝতে একটু ইজি হবে। যে এই জায়গায় আমি যদি দড়ির মধ্যে 10 নিউটন টান দিই, দড়ির প্রত্যেকটা বিন্দুতে 10 নিউটন করে কাজ করতেছে, দড়িটা দেয়ালের সাথে আটকানো, দেয়ালের উপরও 10 নিউটন। সো দেয়ালটা বা দড়িকে অপোজিট দিকে কত নিউটন বলে টান দিবে? 10 নিউটন বলে টান দিবে। আশা করি বুঝতে পারছো। এবার আমি যদি এই উদাহরণটাকে জাস্ট একটু আগাই, তাহলে ঘটনাটা আসবে এরকম, একটু খেয়াল করবা। দেখো, আমি মনে করো এবার আবার দেয়াল আঁকলাম, আমি এবার একটা দড়ি ঝুলাইলাম, মনে করো সাপোজ এটা হচ্ছে আমাদের দড়িটা, এই যে দড়িটা ঝুলাইছি, দড়ির শেষ প্রান্তে আমরা একটা বস্তু ঝুলাইছি, বস্তুটার ভর m। খেয়াল করবা মনোযোগ দিয়ে। এবার তুমি জানো যে কোনো বস্তু অলওয়েজ কোন দিকে পড়তে চায়? আমি যখন একটা বস্তু রাখি, বস্তু অলওয়েজ কোন দিকে পড়তে চায়? নিচের দিকে। যে কোনো বস্তু নিচের দিকে কত বলে পড়তে চায়? আমরা জানি mg বলে। বলো তো,
যখন এই দড়ির মধ্যে তুমি বস্তুটা ঝুলাইছো, এই বস্তুটা এই দড়িকে টান টান রাখবে না রাখবে না রাখবে। এখন টান রাখার জন্য শুধু এক পাশে বল হলে হবে না। টান বল কয় পাশে কাজ করে স্যার? দুই পাশে। অর্থাৎ এই পাশেও কাজ করবে, অপোজিটে একটা বল কাজ করবে। তার মানে তুমি এমজি দিছো, অপোজিট দিকে এই দড়িটাও একটা কি বল অনুভব করবে? টান বল। বুঝছো কিনা দেখো, নিচের দিকে তুমি টান দিছো, অপোজিটে যদি আরেকটা বল না কাজ করে তাহলে কিন্তু টান বল হবে না। সো আমরা বুঝলাম দড়িকে টান রাখার জন্য নিচের দিকে একটা বল লাগতেছে এমজি, এবং উপরের দিকে একটা বল লাগতেছে যেটার মানও কিন্তু আসলে এই যে 10, এই যে 10। তাহলে নিচেরটা যদি এমজি হয় উপরেরটার মানও হবে এমজি, কিন্তু এটার নাম আমি চেঞ্জ করে কি বল দিয়ে ফেলছি? টান বল। কেন টান বল দিছি? কারণ আমি জানি দড়ি টান রাখার যে ফোর্স নাম হচ্ছে টান বল। এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারবো টি এর মান আর এমজি এর মান পরস্পর কি স্যার? সমান। কেন সমান? কারণ এই দড়িটা বা এই বস্তুটা, খেয়াল করো তো, এই বস্তুটা নিচের দিকে বল কত? এমজি। দড়িটা তো ওকে ধরে রাখছে, এই যে দড়িটা ধরে রাখছে এই দড়ির বলকে আমরা কি বল বলতেছি? টান বল। এই দড়িটা যে ধরে রাখছে বস্তু কি উপরে যাচ্ছে? যাচ্ছে না। বস্তু কি নিচে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে উপরের বল আর নিচের বল কি হইতে বাধ্য স্যার? সমান। তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি বিভিন্ন ভাবে বুঝতে পারবা। কিরকম? এক নাম্বার বললাম কি, এম ভরের বস্তু কোন দিকে পড়তে যাচ্ছে? নিচের দিকে পড়তে যাচ্ছে, এমজি বল। দড়িটা টান আছে না নাই? দড়িটা টান আছে। তার মানে উপরের দিকে দেখো, এমজি নিচের দিকে, তার মানে উপরের দিকে একটা বল লাগবে, ওইটার নামও বলবো কি বল? এই যে দুই পাশে লাগছে, টান বল বলবো। তাহলে উপরের দিকে টান বল। এখন আমরা জানি নিচে যা বল হয় উপরেও বলের মান কি হয়? সেম। সো এমজি টি। এবং এমজি আর টি এর মান তো সমান হইতে পারবে। কেন? একটা ব্যাখ্যা বললাম কি, আমরা জানি টান বলের এই পাশের বল আর ওই পাশের বল পরস্পর কি হয়? এই পাশের বল আর ওই পাশের বল পরস্পর কি হয়? সমান। আবার বলতে পারি যে এই এম ভরের বস্তুর উপর নিচের দিকে বল কাজ করতেছে এমজি, আর দড়িটার উপরের দিকে, এই যে দড়িটা বস্তুটাকে কোন দিকে টানতেছে? উপরের দিকে। কত বলে টানতেছে? টি বলে। এই টি আর এই এমজি এটাও কিন্তু পরস্পর কি হচ্ছে স্যার? সমান হচ্ছে। কেন? কারণ বস্তু উপরেও যাচ্ছে না, বস্তু নিচেও যাচ্ছে না। সো দুইটা অ্যাঙ্গেল বলতে পারি। এই জন্য টান বল রিলেটেড কিছু বৈশিষ্ট্য আমরা এখন লিখে ফেলবো। কিরকম? এক, দেখো তো আমি টান বলটার দিক কোন দিকে দিচ্ছি একটু খেয়াল করো। আমরা জানি এমজি কাজ করতেছে নিচের দিকে, তো এই এমজি কে নিশ্চয়ই কেউ সাপোর্ট দিচ্ছে। কে সাপোর্ট দিচ্ছে? অবশ্যই দড়িটা সাপোর্ট দিচ্ছে। এই দড়িটা যদি না ধরতো এই বস্তুকে, বস্তু নিচে পড়ে যেত। তাহলে দড়ি যে সাপোর্ট দিচ্ছে, কোন বলের মাধ্যমে? দড়িটা সাপোর্ট দিচ্ছে টি বলের মাধ্যমে। এই বলকে আমরা বলবো টান বল। এই জন্য আমরা এখন লিখে রাখবো টান বলের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তুমি একটু জানতে হবে। কারণ কি, খেয়াল করতো, কপিকলের মধ্যে কিন্তু আমাদের দড়ি আছে, ঠিক না? কপিকলের মধ্যে আমাদের দড়ি আছে। যেহেতু কপিকলের মধ্যে আমাদের দড়ি আছে, দড়ির ক্ষেত্রে টান বল জানাটা অনেক ইম্পর্টেন্ট। এবং কপিকলের মধ্যে যখন দড়িটা থাকে এটা কিন্তু টান থাকে। সো দুই পাশে কিন্তু টান বল রিলেটেড একটা টপিক অলরেডি চলে আসতেছে। সো টান বলের ক্ষেত্রে যদি আমরা বৈশিষ্ট্যের কথা চিন্তা করি, প্রথম বৈশিষ্ট্য এক নাম্বার, খেয়াল করতো টান বলটা কোন দিকে কাজ করতে? দেখো তো, এই যে বস্তু, এটা বস্তু, আর টান বলটা কই? দেখো তো, টান বলটা এই যে এইদিকে, টান বলটা এইদিকে। তার মানে বস্তু যেখানে, টান বলটা কি বস্তুর দিকে কাজ করতেছে? খেয়াল করতো, টান বলটা এই যে এই টান বলটা টিটার দিক যে দিছি আমরা, এটা কি বস্তুর দিকে কাজ করতেছে? নো। টান বল আঁকতে হয় অলওয়েজ বস্তু থেকে দূরে। তাহলে টান বলের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি আঁকতে হবে বস্তু থেকে দূরে, সবাই এই জিনিসটা বুঝছো কিনা দেখো। কারণ দেখি তো, এই যে আমি টান বল দিছি, কেন টান বলটা উপরের দিকে দিছিলাম এটা কিন্তু আমরা অলরেডি বলছি। কেন? কারণ বস্তু যখন নিচে টানতেছে ওকে, নিশ্চয়ই ওকে কেউ একজন সাপোর্ট দিচ্ছে, ঠিক না? আমি যখন দেখলাম যে বস্তুটাকে নিচে টানতেছে, বস্তুটার নিচের দিকে পড়ে যেতে যাচ্ছে, দড়ি ওকে সাপোর্ট দিচ্ছে। তার মানে দড়ি নিশ্চয়ই একটা বল দিচ্ছে, বল দিয়ে বস্তুটাকে ধরে রাখছে। ওই বলটার নামই, যে বলের কারণে টান থাকতেছে, নাম দিছি কি বল স্যার? টান বল। সো টান বলটা কোন দিকে কাজ করতেছে? বস্তুর দিকে কাজ করতেছে না, এটা কিন্তু বস্তু থেকে কই সরে যাচ্ছে? দূরে। এই জন্য আমরা বলি এটি আঁকতে হবে বস্তু থেকে কোন দিকে সরে যাবে? এটা দূরের দিকে সরে যাবে। দুই নাম্বার, এই বলের কারণে দড়ি কি থাকবে স্যার? টান থাকবে। এই বলের কারণে দড়ি টান থাকবে, দড়িটা উপর নিচে টান অবস্থা থাকবে। এখন টান অবস্থা থাকলে মাঝে মাঝে দেখবা আমরা এরকম উপরের বল নিচের বল সমান লিখে ফেলবো, মাঝে মাঝে দেখবা সমান লিখি নাই। এই ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা তুমি বুঝছো কিনা, যে এটাকে আঁকতে হবে অলওয়েজ বস্তু থেকে কোন দিকে স্যার? দূরের দিকে। একটা উদাহরণ দেখাবো, এটা বুঝছো কিনা একটু খেয়াল করবা। আশা করি বুঝতে পারছো। আসি, আমরা যদি কিছু বস্তুর ক্ষেত্রে আঁকি, আচ্ছা যারা একটু নোট করতে সমস্যা হচ্ছে, আমি সামনে চলে যাচ্ছি, একটু পজ করে নোটটা করে নিবা, ঠিক আছে? কারণ পজ করলে তো আর সমস্যা নেই, এখন তো অনলাইন ক্লাস, প্রবলেম হবে না। পজ করে নোট করে নিবা। আসো,
তাহলে আমি যদি যে কোনো একটা ক্ষেত্রে মনে করো এটা আমার একটা দড়ি, এই দড়ির শেষ প্রান্তে মনে করো একটা বস্তু আছে, এমভরের বস্তু, তাহলে আমি টান বলটা আঁকবো কোন দিকে? অলওয়েজ টান বল আঁকতে হয় বস্তু থেকে দূরে। তাহলে টান বলটা হবে কোন দিকে? দেখো তো বস্তু এই জায়গায়, তাহলে টান বলকে এই দিকে আঁকবা, তাহলে তো বস্তুর দিকে হয়ে যাবে। আমরা টান বল আঁকবো এই দিকে। মনে করো সাপোজ না দড়িটা এভাবে নাই, দড়িটা এভাবে আছে, এই জায়গায় একটা বস্তু ঝুলানো আছে, তাহলে তুমি টান বল আঁকবা কোন দিকে? বস্তু যেখানে আছে তুমি দেখো এই যে বস্তু এখানে, তাহলে কি তুমি টান বল এইদিকে আঁকবা? অবশ্যই না। বস্তু তুমি যদি এইদিকে আঁকো টান বল, তাহলে এটা তো বস্তুর দিকে হয়ে যাচ্ছে। তুমি আঁকতে হবে বস্তু থেকে কোন দিকে সরে যাবে টান বল? বিপরীত দিকে। এই জিনিসটা তোমায় মাথায় রাখতে হবে। টান বল আঁকার সিস্টেম হচ্ছে, টান বল আঁকার সিস্টেম হচ্ছে বস্তু থেকে দূরে আঁকতে হবে, এক। আর দুই নাম্বার আরেকটা কথা ভালো করে মাথায় রাখবে এটা, দুই নাম্বার আরেকটা কথা হচ্ছে যে টান বলটা দড়িকে কি অবস্থা রাখবে? টান টান অবস্থা রাখবে। টান বল থাকার কারণে এই দড়িটা টান টান অবস্থা থাকে। এবার টান টান যে থাকবে একটু খেয়াল করো, খেয়াল করবা এখানে কয়টা দড়ি আঁকছে বলো তো? একটা দড়ি আঁকছি, একটা। এই জায়গায় কয়টা দড়ি আঁকছি? এই যে একটা দড়ি আঁকছি। দড়িটা যদি তুমি আরো লম্বা করো প্রবলেম নেই, কয়টা দড়ি আছে? একটা দড়ি আছে। একটা দড়ির প্রত্যেকটা বিন্দুতে একটাই টান বল কাজ করবে। দেখো সবগুলা বস্তু থেকে দূরে আঁকছি এবং সবগুলাকে বলতেছি সবগুলা টান বলের মান কি হবে স্যার? সেম, কারণ এটা পুরাটাই এইদিকে টানতেছে যার কারণে টান টান থাকতেছে। সো টান বল দড়ির প্রত্যেকটা বিন্দুতে কি হবে? সেম। একটা দড়ির টান বল কয়টা স্যার? একটা। এটা কিন্তু আমরা আরেকটা বৈশিষ্ট্যতে লিখবো, এটা হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য। একটি দড়ির টান বল হবে একটি, একটি দড়ির টান বল হবে একটি। যদি দড়ি চেঞ্জ হয়, মনে করো 2-3টা দড়ি আছে, তাহলে কিন্তু টান বলের মান কি হয়ে যাবে স্যার? চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দড়ি যদি একটা হয় তাহলে টান বল কয়টাই থাকবে? একটা। যদি 2টা দড়ি হয় তাহলে কিন্তু টান বল আলাদা দিতে হবে। কিরকম? উদাহরণ দিচ্ছি, মনে করো এই যে আমরা আঁকছি এখানে, এই যে একটা দড়ি আঁকছি, কিন্তু মনে করো এরকম দিলাম আমি, খেয়াল করবা, মনে করো এটা বস্তু, এই যে একটা দড়ি আছে, এই জায়গায় আরেকটা বস্তু, এই জায়গায় আরেকটা দড়ি আছে। তাহলে আমাদের কাছে কয়টা দড়ি দিলাম আমরা? 2টা দড়ি। আচ্ছা আরেকটা দড়ি দিই, এই যে আরেকটা দড়ি, 3টা দড়ি দিলাম। এবার টান বল আঁকবো কিভাবে? খেয়াল করবা মনোযোগ দিয়ে। এই বস্তুর জন্য যখন তুমি টান বল আঁকবা, অর্থাৎ টান বল আঁকতে হয় বস্তুর জন্য। টান বল যখন এই বস্তুর ক্ষেত্রে আঁকবা, এই বস্তুর ক্ষেত্রে, তখন এই দড়িতে টান বল দিবা কোন দিকে? বস্তুর দিকে দিবা? নো, যখনই বস্তুর ক্ষেত্রে আঁকবা তখন বস্তুকে দূরে দিতে হবে। এই টান বলের নাম দিলাম T1। কেন T1? 1 নাম্বার দড়ি। এই বস্তুকে আরেকটা দড়ির সাথে যুক্ত না, এই বস্তুকে একটা দড়ির সাথে যুক্ত শুধু না, কয়টা দড়ির সাথে যুক্ত? 2টা। সো কয়টা টান বল কাজ করবে? 2টা। একটা এই দড়ির জন্য বস্তু থেকে দূরে, আর এটা এই দড়ির জন্য বস্তু থেকে কোন দিকে স্যার? এই যে বস্তু থেকে দূরে। এটার নাম কি? আর T1 দিব না T2 দিয়ে ফেলবো? এবার দেখো এটা 1 নাম্বার বস্তু। এই 1 নাম্বার বস্তু কয়টা দড়ির সাথে যুক্ত? 2টা। একটা দড়ি ওর থেকে দূরের দিকে টানবল, আরেকটা দড়ি ওর থেকে দূরের দিকে টানবল। দ্বিতীয় আরেকটা বস্তুর ক্ষেত্রে আসো, এই দ্বিতীয় বস্তুটা, এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে টান বল কোন দিকে কাজ করবে? মিলাই দেখো, এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি যদি এই দড়িটার কথা চিন্তা করি, তাহলে এই দড়িটা ওকে টান বল দিবে কিন্তু এই দিকে, বুঝবা? এই বস্তুর সাপেক্ষে ওই দিকে, কিন্তু এই বস্তু থেকে দূরে দিতে হবে টান বলটা, এই বস্তুর সাপেক্ষে টান বল। তাহলে এই বস্তুর সাপেক্ষে টান বল খেয়াল করতো, এটা কি তুমি T3 দিবা? খেয়াল করবা এই পুরাটা কয়টা দড়ি? একটা। এই জায়গায় টান বল T2, ওই জায়গায়ও টান বল কত হবে? সেম T2 হইতে বাধ্য। কেন বাধ্য? কারণ আমরা বলছি একটা দড়িতে কয়টা টান বলই কাজ করবে? একটা। এই বস্তুর জন্য টান বল আঁকছি এই বস্তু থেকে দূরে, এই বস্তুর জন্য টান বল আঁকছি এই বস্তু থেকে দূরে। আশা করি বুঝতে পারছো। এবার এই দড়ি, এটা কি সেম দড়ি? এটা 1 নাম্বার দড়ি, এটা 2 নাম্বার দড়ি, এটা 3 নাম্বার দড়ি। এই দড়ির জন্য এই বস্তু থেকে টান বলটা দূরে আনবো, এই যে T3 আনবো। তাহলে বলো এই প্রথম বস্তুটার উপর কয়টা টান বল কাজ করবে? দড়ির ওপর টান বল, কিন্তু বস্তুর সাপেক্ষে আঁকতে হবে। সো দড়ির ওপর টান বল, এই দড়ির জন্য T1, ওই দড়ির জন্য T2, দুইটাই বস্তু থেকে দূরে। 2 নাম্বার বস্তু ক্ষেত্রে এই দড়ির জন্য T2, এই দড়ির জন্য T3। কেন দুইটাই T2 দিছি? কারণ দুইজনই একই দড়ির ওপর কাজ করতেছে। একটা দড়ি মানে টান বল কয়টা? একটা। এর নিচেরটাও T2, উপরেরটাও কত হবে? T2। কেন? দুইটার জন্যই দড়ি একটা, একটা দড়ির জন্য টান বল একটা, এবং বস্তু থেকে অলওয়েজ টান বল দূরে কাজ করবে। এই কনসেপ্টটা অনেকের একটু কঠিন লাগতে পারে, নো প্রবলেম। তো আমরা যখন আবার কপি কলের সাথে এটা মিক্স করব, আমি আসলে একটু এক্সট্রা জিনিসও তোমাদেরকে জানাই দিচ্ছি। আসলে এগুলো তোমরা আসলে ইন্টারমিডিয়েটে উঠলে আর একটু ভালো করে শিখবা। এখন মোটামুটি একটু এই জিনিসগুলোর একটা নাম আছে, এগুলোর একটা নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম।
ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি বলি আমরা, ফ্রি বডি ডায়াগ্রাম। তো এগুলো শেখার জন্য তখন একটু অ্যাডভান্স এক দুটো জিনিস তোমাদেরকে একটু বলে দিছি, যেন তোমরা মানে অন্য কেউ যখন একটু এই রিলেটেড একটু অ্যাডভান্স কথা বলবে তোমরা যেন বুঝতে পারো। তবে কপিকল বোঝার জন্য এত অ্যাডভান্স টানবল না শিখলেও চলে, কেন একটু পরেই তোমরা বুঝে যাবা, তাও আমরা একটু একটু ইউজ করব, ঠিক আছে? আসো কপিকলের মধ্যে আমরা আগাই। আসো তাহলে আমরা সর্বপ্রথম একটা কপিকল দেখবো, যেটাকে আমরা নাম দিলাম টাইপ 1 এর কপিকল। টাইপ 1 এর কপিকলটা হচ্ছে আমাদের সবচেয়ে সিম্পল কপিকলটা, যেটা যে একটি দড়ি থাকে, এরকম একটা দড়ি থাকবে, এই দড়ির এক পাশে একটা বস্তু থাকবে নাম M1 বস্তু, আরেক পাশে আরেকটা বস্তু থাকবে নাম হচ্ছে M2 বস্তু। এবং এই দুইটা বস্তু এই যে দড়ির এই পাশে একটা চাকার সাথে যুক্ত থাকবে, যে চাকার এই পাশে ওই পাশে বস্তুটা কি করতে পারবে, এরকম মুভ করতে পারবে, ঠিক আছে? এখন এই যে M1 এই যে M2, এর মধ্যে একটা শর্ত দিয়ে দিব, আমি দিলাম M1 ইজ গ্রেটার দেন M2। অলওয়েজ যদি দুইটা বস্তুর ভর সমান হয়, খেয়াল করো, মনে করো এটাও 10 কেজি, এটাও 10 কেজি, এইটা কি নিচে নামবে? নামবে না। এটা কি উপরে উঠবে? উঠবে না। 10 কেজি দুইজনে এই জায়গায় দাঁড়ায় থাকবে। তখন এটার ক্ষেত্রে তুমি কপিকলের কোনো রাশি বের করতে পারবে না। কেন বুঝছো তো? কারণ এটা তো আসলে মুভ করতেছে না। যদি মুভ না করে তাহলে তো তোমার আর ইকুয়েশন কি বের করবা তুমি? এই জন্য একটা ভর বেশি আর একটা ভর অলওয়েজ কি হইতে হবে স্যার? কম। সো M1টাকে আমরা বেশি ধরছি, মানে এটা একটু বড় বস্তু, এটা একটু বড়, আর M2 যেটা ওটা একটু ছোট বস্তু। সো M1 এর ভর বেশি, এই জিনিসটা কোন দিকে পড়তে চাইবে? নিচের দিকে। এই জিনিসটা কোন দিকে পড়তে চাইবে? উপরের দিকে। এবার তোমার কোশ্চেন আসবে কি পরীক্ষায় মেইনলি কপিকল রিলেটেড কোশ্চেন হচ্ছে কপিকলের বস্তুগুলোর ত্বরণ, কপিকলের বস্তুর ত্বরণ, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। বলবে ত্বরণ কত, যেমন বলবে M1 বস্তুটার ত্বরণ কত, অথবা M2 বস্তুটার ত্বরণ কত। M1 বস্তু ত্বরণ, M2 বস্তু ত্বরণ, দ্যাট ইজ কপিকলের যে বস্তুগুলো আছে ওদের ত্বরণ বের করতে বলবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার আগে আমরা দিয়ে ফেলি। আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই কপিকলের মধ্যে একটু খেয়াল করো তো তোমরা, দেখো তো এই কপিকলের মধ্যে বস্তু দড়ি কয়টা বলো তো? এই যে দেখো তো কয়টা দড়ি এই কপিকলের মধ্যে? একটাই দড়ি। পুরাটা কিন্তু একটা দড়ির মাধ্যমে কানেক্টেড, খেয়াল করো, এই যে পুরাটা একটা দড়ির মাধ্যমে কানেক্টেড। তাহলে কপিকলের মধ্যে কিন্তু দড়ি একটা। সো কপিকলের মধ্যে যদি দড়ি একটা হয়, ওই দড়ির টান বল আমাদেরকে বের করতে বলবে। কি? দড়ির টান বল কত। এই দুইটা জিনিস আমরা কপিকলের ক্ষেত্রে বের করতে পারলে মোটামুটি কপিকলের সাথে আমরা গতির বিভিন্ন জিনিস মিলাইতে পারি। কারণ তুমি ত্বরণ যখন পাবা তখন কিন্তু তুমি চাইলে বেগ বের করতে পারো, রাইট? তুমি ত্বরণ যখন পাবা কত সময় বস্তু চলবে, কত উচ্চতা যাবে, কত দূরত্ব যাবে, ওগুলা বের করতে পারবা। সো কপিকলের বস্তুর ত্বরণ এটা একটা কোশ্চেন, দড়ির উপর টান, দড়ির উপর টান বল এটা আরেকটা কোশ্চেন। টান আর ত্বরণ এই দুইটা জিনিস সকল কপিকলের ক্ষেত্রে আমরা এটাই বের করবো। আসো মিলাই। তাহলে M1 বস্তু, M2 বস্তু, ত্বরণটা বের করবা কিভাবে? কোয়াইট ইজি, একটু শুধু বুঝতে হবে, খেয়াল করবা। আমরা প্রথমে তোমাকে একটু বুঝাবো, তারপর আমরা একটা শর্টকাট সূত্র দিয়ে দিব, ওই সূত্র দিয়ে তুমি ম্যাথ করে ফেলবা। একটু খেয়াল করবা মনোযোগ দিয়ে। প্রথম কথা হচ্ছে এই M1 বস্তু ভর বেশি ভর ভারী, এটা হালকা, ভর কম, বেশি আর একটা কম। তাহলে এই বস্তুটা কোন দিকে নামবে? নিচের দিকে। আমরা বুঝলাম এই বস্তু নামবে নিচের দিকে। এটা যখন নিচে টান দিবে এই বস্তু কোন দিকে উঠে যাবে? উপরের দিকে। এই বস্তু উঠবে কোন দিকে? উপরের দিকে। এখন এই বস্তুতে একটা ভর, এটা যে কোনো বস্তু, আমরা জানি যে কোনো বস্তু অলওয়েজ কোন দিকে পড়তে চায় স্যার? নিচের দিকেই পড়তে চায়। কত বলে পড়তে চায় বলো তো? mg বলে পড়তে চায়। তাহলে M1 বস্তুটা কত বলে নিচের দিকে পড়তে চাইবে? mg বলে। কথা ক্লিয়ার? কারণ যে কোনো বস্তু, এই যে আমি কলম রাখছি, এই কলমটা যদি আমি ছেড়ে দিই এটা নিচের দিকে পড়তে চাইবে, কত বলে পড়তে চাইবে? mg। সেম M2 বস্তু, ও এর টানের কারণে, M1 এর টানের কারণে উপরে উঠে যাচ্ছে, কিন্তু ও কোন দিকে পড়তে চায় স্যার? নিচের দিকে। যে কোনো বস্তু অলওয়েজ নিচে। ও কত বলে নিচে পড়তে চাইবে স্যার? M2। জি বলে কোন দিকে পড়তে চাইবে? নিচের দিকে। তাহলে M2 বস্তু যেটা, এটাও নিচে পড়তে চায়, mg বলে নিচে পড়তে চায়। এবার খেয়াল করবা মনোযোগ দিয়ে, এই বস্তুটা যখন mg বলে নিচে পড়তে চাইবে, ও এই দিকে নিচের দিকে কত বলে টান দিবে? mg। তাহলে ও নিচের দিকে কত বলে টান দিচ্ছে স্যার? mg। এই পাশেও কত বলে টান দিচ্ছে? mg। এই পাশেও কত বলে টান দিচ্ছে? mg। বুঝছো কিনা? M2g, এই যে M2g বলে টান দিচ্ছে নিচের দিকে। এই দিকে টান দিচ্ছে M2g বলে, এই দিকে টান দিচ্ছে M2g বলে। কেন? কারণ ও তো নিচে পড়তে চাচ্ছে। দড়ির দিকেও নিচের দিকে কত বলে টান দিবে? M2g বলে টান দিবে। এই ক্ষেত্রেও নিচের দিকে টান দিবে M2g বলে, এই দিকেও নিচের দিকে টান দিবে M2g। দেখো তো দিকগুলা, দেখো দিক ঠিক আছে কিনা নিচের দিকে। এবার খেয়াল করো তো
এই জায়গার মধ্যেও কিন্তু এই দিকে টান দেবে। দেখো তো এটা কিন্তু এখন নিচের দিকে আছে, দিক কি ঠিক আছে কিনা দেখো, এটা নিচের দিকে, সো এটাও এইদিকে কাজ করতেছে, M2G এইদিকে কাজ করতেছে। এই জায়গায়ও যদি আমি খেয়াল করি M2G, দেখো তো দিক ঠিক আছে কিনা, M2G এইদিকে 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 এরকম। জিনিসটা বুঝাইতে গেলে এটা ইজি করে বুঝাই। মনে করো তোমরা ওই যে স্কুলের মধ্যে যখন দুইজন দুই পাশে বসে যায় ওরকম, এটার নাম কি জানো, নাম ভুলে গেছি, নাম মাথায় আসতেছে না, ওই যে দুইজন দুই পাশে বসে, ঠিক আছে না? তো বলো আমি এরকম একটা জিনিস রাখলাম, একজন এক পাশে বসলো আরেকজন আরেক পাশে, ঠিক আছে? তো এরকম করে লাফালাফি করে যে ওইটা। তো এখন এই জিনিসটার আমি যদি এই পাশে এমজি বল দিই, খেয়াল করবা এই পাশে এমজি বল দিছো, এই পাশে যখন এমজি দাও ওই পাশ কি নিচে যাবে? দেখো এটার নিচে দিছো, ওটা কোন দিকে উঠে? উপরে। তাহলে তুমি যদি এই পাশে এমজি বল দাও, অপর পাশে কত বলে টান খায়? উপরের দিকে এমজি। দেখো আবার এইদিকে যদি এমজি বল দিই, ওইটাও দেখো একই সাথে উঠতেছে, এই পাশটা একই সাথে উপরে উঠতেছে। সো আমি যদি এইদিকে M2G বলে টান দিই, এইদিকে M2G 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 M2G, তাহলে এটা কিন্তু এই পাশের নিচে হইলো, এই পাশের ক্ষেত্রে কিন্তু এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। এই যে M2G উপরের দিকে, এই যে M2G উপরের দিকে। আবার খেয়াল করো তো স্যার, M1Gটা নিচের দিকে, M2Gটা এই ক্ষেত্রে দেখতে নিচে লাগতেছে, এই ক্ষেত্রে দেখতে নিচে লাগতেছে, কিন্তু এর ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। এই ক্ষেত্রে দেখে মনে হচ্ছে এটা নিচের দিকে, কিন্তু আসলে এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। এরকম টান দিলে এর ক্ষেত্রে এটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা যদি এই টোটাল জায়গায় বল বের করতে চাই, প্রথম দেখায় মনে হইতে পারে M1G M2G একই দিকে, তাহলে যোগ হবে, কারণ দুইটা বল যদি একই দিকে হয় যোগ হয়। আসলে কি M1G আর M2G প্রকৃতপক্ষে একই দিকে না? ওই যে বলছি আমি, এইদিকে টান দিলে ওইদিকে আরেকটা বল নাই। সো M1G এইদিকে হইলো, M2G এইদিকে হইলো, M2G এর দিকটা অ্যাকচুয়ালি এরকম 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 করে এটা কোন দিকে কাজ করতেছে? এই যে নিচে 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 উপরে কাজ করতেছে। সো M1G আর M2G এর দিক, M1G আর M2G এর দিক কিন্তু একই দিকে না। M1G এবং M2G এর দিক আসলে একটা আরেকটার কোন দিকে স্যার? বিপরীত দিকে। কথা বোঝা গেছে কিনা দেখো, তাহলে M1G আর M2G একটা আরেকটার বিপরীত দিকে। বিপরীত দিকে হলে কি আমরা যোগ করবো না বিয়োগ? অবশ্যই বিয়োগ করব। এবং কার থেকে আগে বিয়োগ করছি দেখো, M1 বেশি M2 কম, এই জন্য বড় থেকে ছোটকে বিয়োগ করছি। তাহলে বলের মান পেয়ে গেছো। বল মানে কি? এফ। এবার তোমরা সবাই F ইকুয়াল টু সূত্র কি জানো? F ইকুয়াল টু সূত্র ma। তাহলে F ইকুয়াল টু সূত্র যদি ma হয়, m মানে ভর, এখন কি বস্তু একটা? আমরা জানি কপিকল মানে একটা যুক্ত ভর। তাহলে ভর m এর জায়গায় ভর আছে তোমার একটা M1 আর একটা ভর আছে M2। তো তুমি F ইকুয়ালস টু ma লিখো। আমরা সবাই F ইকুয়ালস টু ma জানি। এই যে m মানে তো ভর, বস্তু কয়টা? দুইটা। তাহলে m এর জায়গায় তুমি লিখবা M1 প্লাস M2 ইনটু লিখবা তুমি a। কেন? F ইকুয়াল টু ma, m মানে ভর, এই জায়গায় বস্তু কি একটা? নো, বস্তু হচ্ছে দুইটা, একটা M1 একটা M2। তাহলে ভরের জায়গায় লিখতে হবে আমাকে দুইটা বস্তু, যেহেতু M1 M2 দুইটাই আছে। ইকুয়ালস টু হবে M1G মাইনাস হবে M2G। কার মান বের করতে চাচ্ছ যেন আমরা? ত্বরণ। তাহলে এ বের করব, আসবে কি স্যার? M1G মাইনাস M2G ডিভাইড বাই M1 প্লাস M2। এই যে এটা এই পাশে গিয়ে কি হলো? ভাগ হয়ে গেছে। এইটা ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, আমরা ত্বরণ পেয়ে গেলাম। এটাকেই বলে এই কপি কলের ক্ষেত্রে ত্বরণের সূত্র। কপি কলের ক্ষেত্রে ত্বরণ। কপিকলের ত্বরণ। কোন কপিকল বুঝবা? এটা কিন্তু একটা টাইপের কপিকল, এটার ক্ষেত্রে ত্বরণের সূত্র এটা। মানে এই সূত্র মনে রাখতে একটু কষ্ট হবে অনেকের, অনেকে ইজিলি পারবে M1G মাইনাস M2G ডিভাইড বাই M1 প্লাস M2। অনেকে মনে রাখতে, অনেকের জন্য একটু প্রবলেম হবে। সো এটার জন্য আমরা একটা শর্টকাট সূত্র দিব, শর্টকাট বা ডিফারেন্ট টেকনিকের সূত্র দিব। এটা তুমি একটু মাথা রাখবা। এটাকে আমরা বলি কপিকল। সকল কপিকলের ত্বরণ তুমি এই টেকনিকটাতে বের করতে পারো, যেটা তোমাকে দেখাবো, এতক্ষণ ধরে বুঝাইছি আমি এই টেকনিকটা। তো কার মান বের করতে চাচ্ছি? ত্বরণের মান। বলতো এখানে দুইটা বল ছিল, একটা M1G, দুইটা বল ছিল, আর একটা M2G। M1G এবং M2G দুইটা বল ছিল। M1G বলটা M1 বেশি, সো M1G বেশি। M2G বলটা কম, কারণ M2 কম, M2G কম হবে। সো তুমি উপরে কি করছো দেখো তো, এটা বড় বল, M1Gটা বড়, M2Gটা ছোট বল। তাহলে তুমি উপরে করবো অলওয়েজ বড় ওজন মাইনাস ছোট ওজন। বড় ওজন থেকে অলওয়েজ ছোট ওজন কি করবা? মাইনাস। তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে দেখো তো, এই M1Gটা খেয়াল করো, এই M1Gটা কিন্তু এই দড়ি বরাবর কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে M1Gটা কি দড়ি বরাবর আছে নাকি নাই? খেয়াল করলেই বোঝা যাচ্ছে M1Gটা কিন্তু দড়ি বরাবর আছে না। M1Gটা দেখো এই যে দড়ি বরাবর আছে।
M2G-টা দেখো তো স্যার, M2G-টাও দড়ি বরাবর আছে নাকি নাই? আছে। তাহলে তোমাকে ওজন নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই দুইটা ওজনই যেন কোন বরাবর থাকে? দড়ি বরাবর থাকে। যদি দড়ি বরাবর না থাকে একটু প্রবলেম হয়ে যাবে, তখন তুমি আর ওই ওজনটা নিতে পারবা না। বড় ওজন ছোট ওজন দুইটাই কি বরাবর থাকতে হবে? দড়ি বরাবর। এই যে দেখো, এটা দড়ি বরাবর আছে, আছে। এটা দড়ি বরাবর আছে, এটা দড়ি বরাবর আছে, অবশ্যই আছে। দুইটাই দড়ি বরাবর আছে, সো আমরা এই জন্য নিছি। দড়ি বরাবর যদি না থাকে তুমি কিন্তু সেটা আর নিতে পারবা না। সো বড় ওজন মাইনাস ছোট ওজন। নিচে কি হয়েছে দেখো তো, নিচে কি হয়েছে? ভর দুটার যোগফল। তাহলে নিচে হবে ভরগুলোর যোগফল, ভরগুলোর যোগফল। এটাকে বলি আমরা সকল কপিকলের শর্টকাট, সকল কপিকলের ত্বরণে শর্টকাট। সকল কপিকলের ক্ষেত্রে এটা তুমি খাটাতে পারবা। কার শর্টকাট? ত্বরণের শর্টকাট। কি শর্টকাট? বড় ওজন, দ্যাট ইজ যে এই জায়গায় যে বড় ভরটা থাকবে এটার থেকে ছোট ওজনটা তোমাকে কি করতে হবে? মাইনাস। মাইনাস করে কার ভরটা নিবা তুমি? দড়ি বরাবর ভরটা। নিচে ভরগুলোর কি করবা? যোগফলটা করবা। সো এই ক্ষেত্রে এই কপিকলটা তুমি মুখস্থ রাখতে পারো, ডিরেক্ট এটা মুখস্থ রাখতে, নো প্রবলেম। M1G মাইনাস M2G, তবে বড় থেকে ছোট মাইনাস করবা। নিচে M1 প্লাস M2। এটা থেকে আমরা কিসের মান পেয়ে গেলাম? ত্বরণের মান পাইলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এই সূত্রটা তুমি ত্বরণের সূত্র হিসেবে মনে রাখবা। পাশাপাশি আমরা সকল কপিকলের ত্বরণের সূত্র এই সিস্টেম অনুযায়ী ডেভেলপ করে ফেললাম, যেন পরে এটা কিন্তু আমাদের মাত্র টাইপ 1, এরপরে আরো কপিকল আছে, ওগুলা যেন আমরা এই সূত্র দিয়ে করতে পারি। আশা করি বুঝতে পারছো। তাও এই টপিকটা একটু কঠিন। তোমাদের কারো যদি প্রবলেম হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ক্লাসে বলবা। মডুলাসের আমি অলওয়েজ থাকি, যার যার প্রবলেম হবে অবশ্যই নিয়ে আসবা। তবে আমি বলবো ভিডিওটা যদি একবার না বুঝে একটু ব্যাক গিয়ে আর একবার শুনো, আশা করি তুমি বুঝতে পারবা, ধরতে পারবা যে কাহিনীটা কিভাবে করছি আমরা। তাহলে কপিকলের ত্বরণ বের করার সূত্র, এই বস্তু এই টাইপের কপিকল টাইপ 1 এর ক্ষেত্রে M1G মাইনাস M2G ডিভাইড বাই M1 প্লাস M2। তুমি যদি এত চিত্র নাও আঁকো প্রবলেম নেই, তুমি যদি ডিরেক্টলি সূত্রটা লিখো নো প্রবলেম। আর যদি তুমি এই সূত্রটা বুঝো ভেরি গুড, হয়ে গেল। এবার আসো আমরা একটু দড়ির টান বলটা বের করবো। দড়ির টান বলটা বের করি, সবাই কিন্তু এটা নোট করে ফেলবে। একটা হেডিং এর আন্ডারে কপিকলের বস্তু ত্বরণ, এইটুকু নোট করবে। এবার টান বলের জন্য আমরা আরেকভাবে একটু বলি। টান বলের কাহিনীটা আসো, কোয়াইট ইজি। টান বল তুমি জানো এখানে যে টান বলটা হচ্ছে, টান বলের জন্য এই যে এরকম আমরা ইয়াটা লিখলাম, কপিকলটা আঁকলাম, একটা M1 বস্তু, একটা M2 বস্তু। এই জায়গায় আমরা কি যুক্ত করলাম? একটা এই যে চাকাটা যুক্ত করলাম। টান বল বাইর করবো। খেয়াল করো দড়ি কয়টা, ভালো করে খেয়াল করবা। দড়ি এখানে কিন্তু দড়ি দেখো, এখানে দড়ি কিন্তু আবারও একটা দড়ি। তাহলে পুরা দড়িটাতে কয়টা টান বল থাকবে? একটাই টান বল থাকবে। যত লম্বাই হোক না কেন দড়ি একটা হইলে টান বলও কয়টা হবে? একটা টান বল। সো একটা টান বল মানে বলতো যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা দেখবো। মনে করো M1 এর ক্ষেত্রে আমরা দেখলাম, কার ক্ষেত্রে দেখবে? M1। তুমি চাইলে M2 এর ক্ষেত্রেও দেখতে পারবে, নো প্রবলেম। M1 এর ক্ষেত্রে দেখি, M1 এর ক্ষেত্রে যদি আমি টান বলগুলো আঁকি, M1 এর ক্ষেত্রে যদি আমি কোন বলগুলো আঁকি? টান বল। বলে M1 এর দড়িটা কানেক্টেড আছে, এই যে এই জায়গায় দড়িটা কানেক্টেড আছে, কথা কি ঠিক? M1 এর ক্ষেত্রে দড়িটা এখানে কানেক্টেড। আমরা জানি টান বল কাজ করে বস্তু থেকে দূরে, তাহলে টান বল কাজ করবে বস্তু থেকে কোন দিকে স্যার? দূরে। টান বলটা কাজ করবে বস্তু থেকে দূরে। কাজ করলো। এই M1 বস্তুটা কত বলে নিচে পড়তে চাই? mg বলে নিচে পড়তে চাই। কথা ঠিক তো? M1 বস্তুটা mg বলে নিচে পড়তে চাই। উপরের দিকে আমরা টান বল আঁকছি। কেন উপরের দিকে আঁকছি? বস্তু থেকে কোন দিকে টান বল কাজ করতে হবে? দূরে। যদি আমি টান বলটা নিচে দিতাম তাহলে এটা বস্তুর দিকে হয়ে যেত। এই জন্য আমরা টান বলটা নিচে দিতে পারবো না। টান বলটা দিতে হবে কোন দিকে স্যার? টান বলটা দিতে হবে উপরের দিকে। এবার M1 ভরটা বেশি নাকি M2 ভরটা বেশি? খেয়াল করবা। M1 ভরটা বেশি না M2 ভরটা বেশি? আমরা জানি M1 বেশি। তাহলে এই বস্তুটা কোন দিকে পড়বে? নিচের দিকে। সোজা কথায় এই বস্তুর গতিটা কোন দিকে? নিচের দিকে। এবার যারাই আমার অধ্যায় 3-এর ক্লাস করছো, বস্তুর গতি যেদিকে হয়, বস্তুর গতি যেদিকে হয় ওই দিকের বলটাকে বলি আমরা প্লাস। বস্তুর গতি যেদিকে, বস্তু নামতেছে নিচে, বস্তুর গতি নিচে, ওই দিকের বলটা প্লাস। অপোজিটের বলটা কি হয়? মাইনাস। তাহলে এখানে এটা প্লাস, এটা হবে কি স্যার? মাইনাস। এবং আমরা অলওয়েজ করি কি? প্লাস বলটা লিখলাম, প্লাস বলটা, মাইনাস বলটা লিখলাম। বল তো হয়ে গেছে, এই পুরাটা বল, বল বল এফ, এই পুরাটা এখন এফ। এই এফ ইকুয়াল টু আমরা কি লিখি? এম এ। কোন বস্তুর ক্ষেত্রে লিখছো? M1, এই জন্য এখানে দেখো বুঝছো কিনা। আবার বলি, এই বস্তুটার ভর বেশি, M1 বস্তুটা বেশি। M1 বস্তুটা কোন দিকে পড়তেছে? আমরা জানি M1 বেশি, M2 কম। সো এই বস্তুটা কোন দিকে পড়ে যাবে? নিচের দিকে পড়বে। সো বস্তু যদি নিচের দিকে পড়ে আমরা করছি কি? M1 বস্তুর ওজন আঁকছি নিচের দিকে। কত ওজন আঁকছি আমরা? mg ওজন আঁকছি।
এমজি ওজনটা নিচের দিকে আঁকছি, আর টান বলটা কোন দিকে কাজ করতেছে? টান বলটা কাজ করতেছে উপরের দিকে। কেন উপরের দিকে? কারণ টান বল অলওয়েজ বস্তু থেকে কোন দিকে কাজ করে? টান বল অলওয়েজ বস্তু থেকে দূরে কাজ করে। সো বস্তু থেকে দূরে কাজ করতেছে। এরপর আমরা গতির দিক দেখলাম। গতির দিকে যে বলটা থাকে ওটাকে আমরা বলি পজিটিভ বল। গতির বিপরীত দেখো, গতি নিচে, টি উপরে, এই জন্য নেগেটিভ বল। প্লাস বল লিখলাম, মাইনাস বল, প্লাস বল, মাইনাস বল। লেখার পর এই পুরাটা হচ্ছে আমার বল, এই পুরাটা হচ্ছে বল। আর তোমরা জানো বলের সূত্র এফ ইকুয়াল টু এম এ, এম এর জায়গায় m1। কেন m1? কারণ এটা m1 বস্তুর জন্য সূত্র লিখছি। তাহলে তুমি এখান থেকে চাইলে দেখো তো mg এগুলো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। m1 এ কিন্তু তুমি অলরেডি বের করছো, এ বের করছো। সো এ অলরেডি তুমি জানো, ওখানে বসাইলে তুমি কার মানটা বের করতে পারবা এখান থেকে। তুমি চাইলে কিন্তু টান বলের মানটা বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। সো তুমি এইরকম করে টান বলের সূত্র লিখতে পারবা, অথবা অথবা এটা হচ্ছে কি বুঝার জন্য, আর অথবা তুমি ডিরেক্ট সূত্র লিখতে পারো, যেটা আমি তোমাদেরকে ক্লাসে অলরেডি পড়াইছি। টান বলের ডিরেক্ট সূত্র খেয়াল করবা, এই বস্তু, এই বস্তু উপরে উঠতেছে না নিচে নামতেছে? এই বস্তু কিন্তু নিচে নামতেছে। বস্তু যদি নিচে নামে, খেয়াল করবা, বস্তু যদি নিচে নামে, আমরা পড়াইছি লিফট নিচে নামলে অথবা বস্তু নিচে নামলে, লিফট নিচে নামলে অথবা বস্তু নিচে নামলে, লিফট নিচে নামলে বা বস্তু নিচে নামলে আমরা তখন বলের সূত্র বা টান বলের সূত্র, বলের সূত্র বা টান বলের সূত্র লিখতাম কি? বলের সূত্র বা টান বলের সূত্র লিখতাম এম ইন্টু জি মাইনাস এ। খেয়াল করো, টিটা ওই পাশে নিলাম, টিটা ওই পাশে, এটা এই পাশে, তাহলে এম জি মাইনাস এম এ। দেখো তো এম জি মাইনাস, খেয়াল করছো? বস্তু যেহেতু নিচে নামছে, অর্থাৎ তুমি ডিরেক্টলি এটা লিখতে পারো কিভাবে? এরকম বুঝে বুঝে, যে নিচে এম জি, উপরে টান বল টি, বস্তুর গতি নিচের দিকে, গতি নিচে হলে বল প্লাস, অপোজিটে হলে বল মাইনাস, এভাবে তুমি লিখতে পারো একটা ওয়ে। এটা যারা বুঝছো ভেরি গুড, যারা বুঝো নাই নো প্রবলেম। অলরেডি লিফটের সূত্র আমরা জানি যে একটা বস্তু যদি লিফটে করে উপরে উঠে, উপরে উঠলে তখন বলের মান হয় এম ইন্টু জি প্লাস এ। একটা বস্তু যদি লিফটে করে নিচে নামে তখন বলের মান হয় এম ইন্টু জি মাইনাস এ। এই জায়গায় বস্তুটা কোন দিকে নামতেছে? নিচের দিকে, কাইন্ড অফ লিফট, নিচে নামতেছে। নিচে নামলে বলের সূত্র এম ইন্টু জি মাইনাস এ। কোন বস্তু? m1 বস্তু, m1 লিখবা, m1 লিখবা। এই বস্তুর ক্ষেত্রে তুমি চাইলে বসে বসে এরকম বল লিখতে পারো, অথবা এই বস্তু কোন দিকে উঠবে দেখো, এটার গতি নিচের দিকে, এটার গতি কোন দিকে স্যার? উপরের দিকে। বস্তু যদি উপরের দিকে যায় তাহলে লিফটের ক্ষেত্রে উপরে গেলে, উপরে গেলে এম ইন্টু জি প্লাস এ। লাস্ট ক্লাসে বলে পড়াইছি আমরা, একদম বলের লাস্ট ক্লাসে। তাহলে এই ক্ষেত্রে কি বা এম ইন্টু জি প্লাস এ। কোন বস্তুর ক্ষেত্রে? এটা 2 নাম্বার বস্তু, সো এম টু লিখবা। তুমি এই সূত্র দিয়েও চাইলে টান বল বের করতে পারবে, এই সূত্র দিয়েও চাইলে টান বল বের করতে পারবে। বুঝবা? কারণ এটার ক্ষেত্রে টান বল টি যা আসবে, এটার ক্ষেত্রে টান বল টি কি আসবে? সেম। কারণ দড়ি কয়টা স্যার? একটা। যেমন আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই দিব। তোমরা আগে এই সূত্রগুলো দেখবা, যে টান বলের সূত্র এটা এইভাবে তুমি বুঝে বুঝে লিখতে পারো, অথবা ডাইরেক্ট সূত্র লিখতে পারো, অথবা টান বলের সূত্র এটা। টান বল কিন্তু দুটো দিয়ে বের করবা, কারণ দুটো বের করলে দেখবা মান কি আসছে সেম। কারণ একটা দড়ি, টান বল কয়টাই পাবো আমরা? একটা। এই হচ্ছে আমাদের ম্যাথ। আমরা যদি এটার একটা বোর্ড স্টাইলের ম্যাথ দেখে ফেলি তাহলে তোমাদের বুঝতে একটু ইজি হবে। দেখো ম্যাথ আসবে কিভাবে ওটা তোমাদেরকে দেখাই আমি। ম্যাথ আসবে এরকম, এই যে আঁকা থাকবে তোমার কপিকল, এই যে আঁকা থাকবে, এটা মনে করো 10 কেজি, এটা মনে করো 15 কেজি আঁকা আছে। আঁকার পর তোমাকে কোশ্চেন করলো, 1 নম্বর কোশ্চেন, ত্বরণ কত? ত্বরণ কত? কোন বস্তুর বলে নাই, ত্বরণ বলছো, তুমি বুঝে নিতে হবে কপিকলের ত্বরণ। 2 নম্বর বললো দড়ির টান বল কত? দড়ির টান বল কত? 3 নাম্বার কোশ্চেন বললো, আরেকটা কোশ্চেন বললো, একটু একটু ঘুরায় বলি কোশ্চেনটা, দেখো তো খেয়াল করবা। এই দূরত্বটা মনে করো সাপোজ 5 মিটার দিল। 3 নাম্বার কোশ্চেন বললো, 3 নাম্বার কোশ্চেন 10 কেজি বস্তু, 15 কেজি বস্তুটি 15 কেজি বস্তুটি কত সময় পর ও কত বেগে ভূমিতে আঘাত করবে? খেয়াল করবে। তাহলে প্রথম কথা, কিসের মান বের করতে বলছে আমাকে? ত্বরণের মান বের করতে বলছে। ত্বরণের মান বের করতে বলছে। ত্বরণের ক্ষেত্রে করবা কি? তুমি এটা দেখছো একটা নর্মাল কপিকল, নর্মাল কপিকলের ক্ষেত্রে খেয়াল করবা
এটা একটা বস্তুর ভর দিছে, এটা একটা বস্তুর ভর দিছে। আমরা অলওয়েজ যেটা বড় এটাকে M1 লিখবা চাইলে সমস্যা নাই, M1 M2 করলে সমস্যা, কিন্তু তখন তুমি একটু সতর্ক থাকতে হবে। M1টা বড় লিখলাম, M2টা ছোট ভর লিখলাম, ঠিক আছে? তো এবার তোমার কার মান লাগবে? ত্বরণের মান। তুমি সূত্র লিখবা। ত্বরণের সূত্র কি? বড় বল মাইনাস বড় ওজন মাইনাস ছোট ওজন। বড় ওজন, বড় মানে M1, তাহলে M1G বড় ওজন, মাইনাস ছোট ওজন M2G ছোট ওজন, ডিভাইড বাই দুইজনের যোগফল M1 প্লাস M2, বা ভরগুলোর কি ফল? যোগফল। শর্টকাট লিখছি, সূত্র লিখছি। তুমি সূত্র লিখতে পারো, আবার M1 M2 যদি উল্টা করো, মনে করো এটারে M1 লিখছো, এটারে M2 লিখছো, তাহলে তুমি M2G মাইনাস M1G লিখতে হবে। বুঝছো তো আশা করি। এবার মান বসে দিবা। M1 এর মান কত দেখতেছি আমরা? 15, G এর মান 9.8, মাইনাস M2 এর মান 10, G এর মান 9.8, নিচে 15 প্লাস 10। যত ত্বরণের মান আসবে এটাই হবে তোমার এত ms ইনভার্স 2 ত্বরণে, এত ms ইনভার্স 2 ত্বরণে, বেরে খুব মনোযোগ দিবে, এত ms ইনভার্স 2 ত্বরণে, এত ms ইনভার্স 2 ত্বরণে এই বস্তু 15 কেজি ভারী, এটা কোন দিকে নামবে? নিচে। এত ত্বরণে বস্তুটা কোন দিকে নামবে? কারণ এটা এই দেখো, এই কাহিনীটা নিচে এরকম নিচে উপরে যাবে, ইতে নিচে ইতে উপরে যাবে, তাহলে এই কাহিনীটা 15 কেজি বস্তুটা এত ত্বরণে কোন দিকে যাবে? নিচের দিকে। আর এই বস্তুটা এত ত্বরণে কোন দিকে যাবে স্যার? উপরের দিকে। এ নিচের দিকে যাবে, আর অন্যজন কোন দিকে যাবে? উপরের দিকে। কত ত্বরণে? এই যে মান বাড়ি করছি, এত ত্বরণে উপরে, এবং কোন দিকে যাবে? নিচের দিকে। আশা করি বুঝছো। দেখো কত সহজ। থিওরিটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ম্যাথ সহজ। 2 নাম্বার আসি। 2 নাম্বারে বলছে আমাকে দড়ির টান বল কত। এখন টান বলের কাহিনী দেখি, ওই যে তোমাদেরকে বলছি, টান বলের ক্ষেত্রে তুমি এর ক্ষেত্রেও সূত্র লিখতে পারো, মানে একটা বস্তুর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও তুমি চাইলে সূত্র লিখতে পারো। তাহলে বলো, এর ক্ষেত্রে লিখি আগে আমি 15 কেজির ক্ষেত্রে, মানে M1 এর ক্ষেত্রে। তাহলে M1 এর ক্ষেত্রে সূত্র কি আসবে? M1 এর ক্ষেত্রে খেয়াল করো তো, M1 বস্তুটা কোন দিকে নামতেছে? নিচের দিকে। বস্তু যদি নিচের দিকে নামে, নিচে নামে, তাহলে বলের সূত্র কি বলছি? নিচে নামলে লিফটের সূত্র হচ্ছে M ইন্টু জি মাইনাস এ। নিচে নামলে বলের সূত্র M ইন্টু জি মাইনাস এ। নিচে নামলে নেগেটিভ মনে রাখবেন, নিচে নেগেটিভ, নিচে নেগেটিভ, নিচে নেগেটিভ। তাহলে বস্তু নিচে নামতেছে, এই জন্য নেগেটিভ করছে, M ইন্টু জি মাইনাস এ। M কত? এটা M1, এই জন্য M1 লিখলাম। এবার তুমি করবা কি? মান বসাবা। M1 এর মান কত? 15, G এর মান কত? 9.8, মাইনাস A এর মান কত? এই যে এখান থেকে বের হয়েছে, A এর মানটা তুমি এখানে ইনপুট দিবা, বসাই দিলে তুমি কিন্তু T এর মান পেয়ে যাবে। অ্যান্সার শেষ, বুঝবা? অ্যান্সার শেষ। কিন্তু তোমার মনে হয়েছে না আমি M1 দিয়ে করবো না, আমি এটা M2 দিয়ে করবো। কার দিয়ে করবা? M2। তো তোমার কোনো সমস্যা না, তুমি M2 দিয়ে করলে, এই যে M2, M2 কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে তুমি M2 এর ক্ষেত্রে লিখবা M2 এর ক্ষেত্রে, বুঝবা? দুটাই কিন্তু করতে হবে না, এটা অথবা বা এভাবে করতে পারবা, এটা করবা অথবা এটা করবা। M2 এর ক্ষেত্রে দেখো তো বস্তু উপরে যাচ্ছে, তাহলে টান বলের সূত্র লিখবা T ইকুয়ালস টু M ইন্টু জি প্লাস এ। তাহলে বস্তু হচ্ছে উপরে, পজিটিভ হবে, উপরে গেলে পজিটিভ। M কার ক্ষেত্রে লিখছো? M2 এর ক্ষেত্রে লিখলা M2। M2 এর ভর কত? 10 কেজি, 10 লিখলাম। জি এর মান 9.8 লিখলাম, প্লাস ত্বরণ কত? এই যে এখান থেকে বের করবা, যা এই মানটা এখানে বসাই দিবা, এই যে ত্বরণ শেষ। টান বল আশা করি বুঝছো। উপরে নিচে যে কোনো একজন M1 এর ক্ষেত্রে লিখলে খেয়াল করতে হবে, কিন্তু কে কোন দিকে নামবে এটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। এর নিচে এ যাচ্ছে উপরে। 15 কেজি বস্তুটি কত সময় পরও কত বেগে ভূমিতে আঘাত করবে? খেয়াল করবা, এই বস্তু কিন্তু কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। এই উচ্চতারা বুঝিও দুজন সেম লেভেলে আছে, আমার আঁকা হয়তো একটা ভুল হয়েছে, দুইটা সেম লেভেলে আছে, এটাও 5 মিটার। বুঝছো? বস্তুটা কত সময় পর আর কত বেগে ভূমিতে আঘাত করবে খেয়াল করবা। যখন আমি জাস্ট ছেড়ে দিছি, মানে এটা এরকম ছিল, এটা এরকম ছিল, জাস্ট ছেড়ে দিছো, তখন দুজনের আদিবেগ কত? 0। ইতি নিচে নামা শুরু করছে, ইতি উপরে না উঠা শুরু করছে। এই বস্তুটা কত ত্বরণের নিচে নামতেছে? এখন কিন্তু জি ত্বরণে না, এই বস্তুটা কিন্তু কত ত্বরণের নিচে নামতেছে? এই যে আমরা বের করছি, এ ত্বরণের নিচে নামতেছে। এই বস্তুটা নিচের দিকে কত ত্বরণে নামতেছে? এ ত্বরণে নামতেছে। বস্তু যদি নিচের দিকে এ ত্বরণে নামে, তাহলে দেখো তো ওর আদিবেগ তো তুমি জানো 0। ও কত বেগে আঘাত করবে? ভি এর মান তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। খেয়াল করো, ইউ আছে, এ আছে, ভি আছে, আর দেখো তো কত দূরত্ব গেছে। এস এর মানও কিন্তু তোমাকে দিছে। বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে? বলছে কত সময় পর ভূমিতে। তো ভূমিতে যখন আঘাত করবো স্মরণ হবে কত? 5। ইউ ভি এ এস দিছে, কত বেগের অ্যান্সার বের করার জন্য করব কোন সূত্র? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি সমান রুট ওভার ইউর মান কত দেখলাম? 0 প্লাস 2, ত্বরণের মান কত? এই যে খেয়াল করবা, ত্বরণের মান কিন্তু কোনটা বসাবা? যেই ত্বরণটা আমরা পাইছি, কারণ এই বস্তু এত ত্বরণ নিচে নামবে, তাহলে ত্বরণের মান কিন্তু ওই মানটা বসাবা। এস সরণ কয় মিটার নিচে নামছে? তুমিই বলো, কয় মিটার নিচে দেখছো তুমি ওকে? 5 মিটার নিচে নামলে ভূমিতে আঘাত করবে। এই যে তোমার ভি এর মান এত ms ইনভার্স 1। বুঝছো? এরপরে বলছে কত সময় পর, সময় জানতে চাচ্ছে। সময় কত মানে কি? টি এর মান চাচ্ছ। কত সময় পর মানে টি এর মান চাচ্ছ। টি এর মান বের করবা কেমনে? সেম কাহিনী। বলো তুমি চাচ্ছ এবার টি বের করতে, বলো তুমি এস এর মান আছে,
এ এর মান আছে, ইউ এর মান আছে, দুইভাবে করতে পারো। এখন ভিও বের করে ফেলছো, অন্যভাবেও করতে পারো, সমস্যা নাই। আমি এস এর মান দিয়ে করলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার করবো। আর যেহেতু ভিও বের হয়ে গেছে, তুমি অন্য যে কোনো সূত্র দিয়ে টি এর মান বের করতে পারবো। এস দিয়ে 5, ইউ এর মান 0, টি এর মান 400 বের করতে হাফ এ এর মান বসাবো, এটা করে ফেলবো। আশা করি বুঝছো। দেখছো মানে গতির সাথে এটার কিন্তু একটা রিলেশন আছে, এই ত্বরণের বস্তুটা পড়বে। কথা বুঝছি। এক্সট্রা করে একটা কথা বলি, এই জিনিসটা মাঝে মাঝে আসতে পারে, খেয়াল করবা। যদি এই কোশ্চেনের ক্ষেত্রে বলতো দড়ি ছিঁড়ে গেছে, দড়ি কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে বলতো দড়ি যদি স্যার ছিঁড়ে যায়, এই বস্তু কি আর এ ত্বরণে পড়বে? ও কি আর কপিকল আছে? এটা তুমি আগে বলো। দড়িটা ছিঁড়ে গেছে, তো দড়ি কেটে গেলে এই বস্তু তো মুক্তভাবে পড়বে। ওকে কি কেউ বেঁধে রাখছে? আর দড়ি কেটে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, তাহলে বস্তু কিন্তু কিভাবে পড়বে? নিচে, মুক্তভাবে। তাহলে মাথা রাখতে হবে, দড়ি ছিঁড়ে গেলে বস্তু মুক্তভাবে পড়বে। বস্তু মুক্তভাবে পড়বে মানে বুঝছি, মানে কি, বস্তুকে তো তার কেউ বাধা দেওয়ার নাই। মনে করো ও যখন নামে, ওকে কি করে, ধরে রাখে। কিন্তু যখন কেটে গেছে, ও কোন দিকে পড়া শুরু করবে? নিচের দিকে। কেউ আর ওকে আটকানো নাই, দড়ি দিয়ে ও আর বাধা নাই। এই জন্য কত ত্বরণে পড়া শুরু করবে? নর্মাল মুক্তভাবে পড়বে। মানে কত ত্বরণে পড়বে? জি ত্বরণে পড়বে। অর্থাৎ তুমি যখন যদি এই 3 নাম্বার কোশ্চেনটা বলতো দড়ি ছিঁড়ে গেলে 15 কেজি বস্তু কত সময় পর, তাহলে আমরা এই এগুলার জায়গায় দড়ি ছিঁড়ে গেছে বলছে, তাহলে আমরা কত ত্বরণ লিখতাম? এগুলার জায়গায় শুধু জি লিখতাম। তাহলে মাথা রাখতে হবে, কপিকল থাকা অবস্থায় মানে দড়ি ঠিক থাকা অবস্থায় বস্তুগুলো এ ত্বরণে হয়। একজন এ ত্বরণে নামে, একজন এ ত্বরণে উঠে। কিন্তু যদি দড়ি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু কি হবে? ও আর বাধা নাই, ও মুক্তভাবে পড়বে। সো কত ত্বরণে উঠবে, নামবে? জি ত্বরণে উঠবে, নামবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই ম্যাথের মধ্যে তোমাকে অনেকগুলো ম্যাথের কাহিনী আমি একসাথে বলছি। আশা করি সবাই নোট করে রাখবা, নিজে নিজে আবার ট্রাই করবা। আমাদের বইয়ের মধ্যে, বলের বইয়ের মধ্যে এটার কিছু ম্যাথ আছে, ওগুলো একটু চেক করবা। আসলে এর পরে আমরা একটু আগাই। এবার টাইপ 2-তে আসি। এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে ধরে রাখো। আর কারো যদি মনোযোগ একটু কমে যায়, অবশ্যই, যেহেতু এটা রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে, তোমাদের কাজ হবে যে মানে তুমি একটু পজ করে একটু ঘুরে টুরে আসবা, এরপর আবার দেখবা আর কি। আসো তাহলে টাইপ 2 এর মধ্যে আসবে আমাদের। এরপরে যে কপিকলটা আমরা টাইপ 2 এর মধ্যে তোমাদেরকে এঁকে দেখাইছিলাম, তখন এটা ছিল এরকম টাইপের। এই যে এরকম, এই জায়গায় আমাদের চাকাটা ছিল, আমরা এরপর দড়ি আঁকছিলাম, এই যে এরকম দড়ি। এই জায়গায় একটা বস্তু ঝুলাইছিলাম আমরা M1, এই জায়গায় আমরা আরেকটা বস্তু ঝুলাইছিলাম M2। এই যে সেম, এই জায়গাও মনে করো শর্ত দিল M1 এর মান M2 এর মানের চেয়ে বেশি। এবার আমরা প্রথমে বলছি কি, কোশ্চেন কয়টা? 2টা। 1 নাম্বার কোশ্চেন ত্বরণ কত, 2 নাম্বার কোশ্চেন টান বল কত। এবার খেয়াল করবা, তাহলে ত্বরণ কত কেমনে করবো? কোয়াইট ইজি। ওই যে বলছিলাম শর্টকাটটা কি, এ। ত্বরণের সূত্র হচ্ছে বড় ওজন থেকে ছোট ওজন মাইনাস করব। তবে মাইনাস করার সময় খেয়াল রাখবো যে ওরা কি বরাবর আছে কিনা, স্যার দড়ি বরাবর আছে কিনা। বুঝবা? এই সূত্র কিন্তু তুমি পরীক্ষা লিখবে না, এটা জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। নিচে হচ্ছে ভরগুলোর যোগফল। তুমি পরীক্ষার ডিরেক্ট সূত্র লিখবা, যে সূত্রটা আমরা এখন আনবো। বলো এটা বড় ওজন করে M1 বেশি, তাহলে তুমি কি করবা? এই M1 থেকে M1G, ওর ওজন বড় ওজন, তাহলে তুমি বড় ওজন লিখলা M1G মাইনাস ছোট ওজন। খেয়াল করো M2G টা কি, M2 ভরের বস্তু নিচে পড়তে চাই M2G। তাহলে এখানে কত লিখবে? ছোট ওজনের জায়গায় M2G না, ছোট ওজনের জায়গায় তুমি M2G লিখতে পারবা না। কি সমস্যা স্যার? এই যে সমস্যা কি, ও আর কোন বরাবর নাই স্যার? দড়ি বরাবর। খেয়াল করো না, এই M2G-টা কোন দিকে কাজ করতেছে? এই যে এই দিকে কাজ করতেছে M2G। ও কি দড়ি বরাবর আছে? দড়ি কোনটা? দড়ি তো এটা স্যার। তাহলে ও কি দড়ি বরাবর কাজ করতেছে? করতেছে না। সো দড়ি বরাবর যদি কাজ নাই করে, আমরা বলছি কি ছোট ওজনটা তুমি কোন বরাবর নিতে হবে? ছোট ওজনটা দড়ি বরাবর নিতে হবে। ও কিন্তু দড়ি বরাবর নাই। সো এই ছোট ওজনটা তুমি আর কি করবা না? মাইনাস করবা না। সবাই বুঝছে কিনা দেখো, M1G-টা দড়ি বরাবর, M2G-টা দড়ি বরাবর না বলে, যে দড়ি বরাবর নাই ওকে কি দিয়ে ফেলবো? বাদ দিয়ে ফেলবো। সো তোমার যদি M এটা বেশিও হইতো, খেয়াল করো, এটা মনে করো বেশি,
কিছু যায় আসে না। কেন? কারণ ওর ওজনটা এখানে কাউন্টই হবে না। সো ও জিরো, নিচে ভরগুলোর যোগফল, ভর m1 m2, সো m1 প্লাস m2। সুতরাং ত্বরণের সূত্র কি আসবে? এই ক্ষেত্রে ত্বরণের সূত্রটাও তুমি মুখস্থ রাখতে পারো। মুখস্থ রাখলে তো একবারে হয়ে যাচ্ছে m1g বাই m1 প্লাস m2। এই যে এটা হচ্ছে তোমার ত্বরণের সূত্র। কোন ক্ষেত্রে? টাইপ 2 এর ক্ষেত্রে। অর্থাৎ এই টাইপের কপি কল যখন তোমার পরীক্ষায় দিবে তখন তুমি ত্বরণের সূত্র লিখবা এটা, a সমান m1g ডিভাইড বাই m1 প্লাস m2। আর টান বলেরটা আসো, টান বলেরটা কার ক্ষেত্রে হিসাব করো? দুজনের ক্ষেত্রে করতে পারো। এর ক্ষেত্রে করি আমরা। এই বস্তুটা দেখো তো, এই বস্তুটা স্যার কোন দিকে নামতেছে? ওই যে আমরা বলছি এতে নিচের দিকে টান দিবে, এই বস্তু নিচের দিকে নামবে। তাহলে ও যদি নিচের দিকে নামে, বস্তু নিচে নামলে নেগেটিভ। সো টান বলের সূত্র লিখবা, ওই বস্তুর ভর কত? m1, নিচে নামলে নেগেটিভ, m1 ইন্টু জি মাইনাস এ। ওই যে লিফটের ক্ষেত্রে তোমরা পড়ছো m ইন্টু জি মাইনাস এ, m ইন্টু জি মাইনাস এ। তো m ইন্টু জি মাইনাস এ কেন? বস্তুটা নিচে নামতেছে, এই জন্য m ইন্টু জি মাইনাস এ। আশা করি বুঝতে পারছো। সো টান বলেরটা তুমি ডিরেক্টলি এই সূত্র দিয়ে, m1 এর মান তুমি জানো, দিয়ে দিবে কোশ্চেনে, জি এর মান 9.8, এর মান তুমি এই যে এই সূত্র দিয়ে আগে কি করা লাগবে। তাহলে যখনই টান বল বের করতে হবে, এটা মাথায় রাখবা, টান বল বের করার জন্য অলওয়েজ ত্বরণ লাগবেই লাগবে, অলওয়েজ ত্বরণ লাগবে। তুমি যদি ত্বরণের মান বের না করো, তুমি টান বল বের করতে পারবা না। সো যখনই কোশ্চেনে টান বল বলবে, তোমার ত্বরণ বের করাই লাগবে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর ত্বরণের সূত্র লিখে ফেললাম, টাইপ 2 এর টান বলের সূত্র লিখে ফেললাম। যারা মুখস্থ করতে চাচ্ছ এই সূত্রগুলো মুখস্থ করতে পারবা, যারা বুঝে বুঝে লিখতে চাচ্ছ বুঝে বুঝে লিখবা, নো প্রবলেম। আসো টাইপ 3টাও আমরা একবারে দেখাই, তারপর আমরা দুইটা ম্যাথ প্র্যাকটিস করব। টাইপ 3টা দেখাই, যেটা তোমাদের বইতে আরেকটা আছে। টাইপ 3টা হচ্ছে এরকম, এইটা যদি আমরা একটা দেয়াল চিন্তা করি, এই দেয়ালে এই জায়গায় একটা চাকা যুক্ত করছি, এই জায়গায় একটা চাকা যুক্ত করছি। এই চাকার ক্ষেত্রে এবার আসো দড়ি আটকাই। আচ্ছা, দড়িটা একটু মাঝখানে খালি হবে, এখানে একটা বস্তু যুক্ত করব আমরা। এই পাশে দড়ি, এই পাশে যদি দড়িটা, এই যে দড়ি আটকালাম, এই পাশে দড়ি আটকালাম, বস্তু আগে একটু বস্তু 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 m1 m2 m3। এবার তাহলে কপিটা বুঝতে পারছো আশা করি। মানে এইটা হচ্ছে আমাদের একটা, মনে করো যে কোনো একটা বিল্ডিং এর দেয়াল, দুই পাশে এই জায়গায় আমরা একটা চাকা যুক্ত করছি, একটা দড়ি দিয়ে m1 m3 কে যুক্ত করছি। এই পাশে আরেকটা দড়ি দিয়ে আমরা, এই পাশে আরেকটা দড়ি দিয়ে আমরা m3 আর m2 কে যুক্ত করছি, m3 আর m2 কে যুক্ত করছি। আশা করি বুঝতে পারছো। এর ক্ষেত্রে আমাদের কোশ্চেন কি? সেম দুইটা কোশ্চেন। এক নাম্বার কোশ্চেন ত্বরণ কত, 2 নাম্বার কোশ্চেন টান বল কত। 1 নাম্বার কোশ্চেন ত্বরণ কত, 2 নাম্বার কোশ্চেন টান বল কত। তাহলে প্রথমে আসো, আমরা আগে একটা শর্ত দিয়ে দিই তোমাদেরকে। মনে করো এই m1টা আমরা বলে দিলাম m2 এর চেয়ে বড়, বুঝছো? এখানে শুধু, কারণ m3 এর ভরের কোনো ভূমিকা নাই, বুঝছো তো? এর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। ও কিন্তু দড়ির উপর কাজ করতেছে না, সো এটা এমনিতেও বাদ যাবে, দেখাচ্ছি আমরা। তাহলে আমরা ত্বরণের সূত্র শর্টকাটটা লিখলাম। ত্বরণের সূত্র বড় ওজন মাইনাস ছোট ওজন, তবে কি বরাবর হইতে হবে? দড়ি বরাবর হইতে হবে, ডিভাইড বাই ভরগুলোর যোগফল। ভরগুলোর যোগফল অবশ্যই এই দুটো জিনিস কি বরাবর হইতে হবে? দড়ি বরাবর হতে হবে, দড়ি বরাবর হতে হবে। এবার আসো বড় ওজন। বড় ওজন কোনটা? m1 আর m2 এর মধ্যে বড়কে, ওই যে লেখা আছে m1 m2 চেয়ে বড়। সো এই বড় ওজন মানে কি হবে? বড় ওজন মানে হবে m1g মাইনাস ছোট ওজন মানে কি হবে? m2g। এটা যদি আমি ওজনগুলো আঁকি, বলতো এই দিকে কাজ করতেছে m1g, এই দিকে কাজ করতেছে m2g। দেখো তো m1g আর m2g দড়ি বরাবর আছে নাকি নেই? অবশ্যই আছে। কিন্তু m3g এর ক্ষেত্রে খেয়াল করো তো, m3gটা আছে এই বরাবর, সে কি দড়ি বরাবর আছে? নো, দড়ি তো এই বরাবর, সো ও দড়ি বরাবর নাই, ওকে এই জায়গায় কাউন্ট করতে হবে না, সো ওর ভরেরও কোনো ভূমিকা নাই। আশা করি বুঝছো। নিচে ভরগুলোর যোগফল, এবার ভর তো আর দুজন না, m1 আর m2 না, ভর কয়জন? 3 জন। সো ভরগুলোর যোগফল মানে m1 প্লাস m2
প্লাস কত M3, এটা হবে এবার ত্বরণের সূত্র। আশা করি বুঝতে পারছো। দেখিও এটা তুমি চাইলে মুখস্থও করে ফেলতে পারো, এটা তুমি চাইলে বুঝে বুঝেও লিখতে পারো। বুঝে বুঝে কিভাবে, ওই যে আমরা শর্টকাট দিছি, বড় ওজন মাইনাস ছোট ওজন, তবে কি বরাবর হইতে হবে, ওরা অবশ্যই দড়ি বরাবর হইতে হবে। বড় ওজনকে M1 বড় বলছে, M2 ছোট বলছে, সো M1G মাইনাস M2G করছি। আর M3G এর কোনো ভূমিকা নাই। কেন ওর কোনো ভূমিকা নাই আশা করি বুঝতে পারতেছো। ওর ভূমিকা নাই কারণ ও দড়ি বরাবর কাজ করতেছে না। এই যে দড়ি আছে এই বরাবর, ও কাজ করতেছে এই বরাবর, সো এই জায়গায় দড়ি বরাবর ওর কোনো বল নাই, এই জন্য ওর কোনো ভূমিকা নাই, ওকে বাদ দিছি। নিচে ভরগুলোর যোগফল, M1 M2 M3 তিনটাই ভর আছে, সো ভরগুলোর যোগফল লিখছি। গেল। টান বলে আসো। টান বলের ক্ষেত্রে এবার কিন্তু একটা ছোট সমস্যা আছে। টান বলের ক্ষেত্রে এবার কি দড়ি একটা স্যার? খেয়াল করো তো ভালো মতো, এবার দড়ি একটা না, বুঝবা এই বস্তুর কারণে দড়ি কিন্তু কয়টা হয়ে গেছে, এই একটা দড়ি হয়ে গেছে, এই কিন্তু আরেকটা দড়ি হয়ে গেছে। সো এবার কিন্তু দড়ি আর এক টান না। এই জন্য এই কোশ্চেন যখন পরীক্ষায় দিবে তখন টান বল দিলে দড়ি সিলেক্ট করে দিবে। এটা যদি হয় 1 নাম্বার দড়ি, এটা হবে 2 নাম্বার দড়ি, ঠিক আছে? তো তাহলে 1 নাম্বার দড়ি, এটা 2 নাম্বার দড়ি। তো টান বল কিন্তু কয়টা বের হবে? 2টি দড়ি। এই জন্য T1ও বের করবো আমরা, T2ও বের করবো। পরীক্ষা যদি শুধু টান বল বের করতে বলে, খেয়াল করবা, মনে করো সিলেক্ট করে দেয় না, জাস্ট বলছে টান বল বের করতে, তুমি কিন্তু T1 T2 দুইটাই কি করতে হবে, বের করতে হবে। তবে নর্মালি এই টাইপের কোশ্চেন দিলে সিলেক্ট করে দিবে যে 1 নাম্বার দড়ি টান বল বা 2 নাম্বার, বা 1 আর 2 নাম্বার, দুইটা দড়ির মধ্যে কার টান বল বেশি, এরকম সিলেক্ট করে দিবে। T1 বের করে আগে আসো। প্রথমে দেখো M1 ইজ গ্রেটার দেন M2, M1 এর মান M2 এর মানের চেয়ে বেশি, M1 এর মান M2 এর মানের চেয়ে বেশি। সো এই জিনিসটা এরকম নিচে নামবে, এটা কোন দিকে উঠবে? উপরে। এটা নিচে, এটা উপরে উঠবে। সো এই দিকে আসবে ওর গতি, আর এর গতি কোন দিকে? এ যখন টান মারবে ইতে জানে যাবে, ইতে কোন দিকে উঠে যাবে? উপরের দিকে। তো বলো এর ক্ষেত্রে যদি সূত্র লেখো, M1 এর ক্ষেত্রে M1 এর ক্ষেত্রে যদি সূত্র লেখো, M1 কোন দিকে নামতেছে দেখো তো, M1 নামতেছে কোন দিকে? নিচে নামতেছে। নিচে নামলে টান কি পজিটিভ না নেগেটিভ? ওর টান বল, এটা যদি 1 নাম্বার দড়ি হয়, ওর টান খেয়াল করবা, নিচে নামলে আমরা বারবার বলছি নিচে নামলে অবশ্যই নেগেটিভ। সো টান বল, ওর টান বল 1 নাম্বার দড়ি T1 ইকুয়ালস টু ওর ভর M1, নিচে নামলে নেগেটিভ G মাইনাস এ কোত্থেকে পাবো? এই যে। আর M2 এর ক্ষেত্রে ও উঠতেছে কোন দিকে স্যার? ও উঠতেছে উপরের দিকে। M2 উঠতেছে উপরের দিকে, এবং ওর দড়ি কোনটা? ওর দড়ি কিন্তু 2 নাম্বার দড়ি। ওর দড়ি হচ্ছে 2 নাম্বার দড়ি। সো ওর যদি 2 নাম্বার দড়ি হয়, 2 নাম্বার দড়ির টান বল তার T1 হবে না, 2 নাম্বার দড়ির টান বল T2 হবে, 2 নাম্বার দড়ির টান বল T2 হবে। T2 এর জন্য দেখো তো ও কোন দিকে উঠতেছে? ও উঠতেছে উপরের দিকে। উপরের দিকে হইলে কিন্তু আর মাইনাস না, উপরে হইলে উপরে পজিটিভ। এই যে উপরে উঠলে পজিটিভ, তাহলে M2 G প্লাস এ। দেখবা M2 কেন দিছি? কারণ M2 এর ক্ষেত্রে আমরা দ্বিতীয় দড়ির কাহিনী M2 এর সাথে যুক্ত। M into G প্লাস কেন উপরে গেছে? উপরে গেছে থেকে পজিটিভ, আর নিচে নামছে থেকে নেগেটিভ। তুমি যদি চাও সূত্র মুখস্থ রাখতে পারো, কারণ সূত্র কিন্তু আমি সব সুন্দর করে লিখে দিছি, তুমি চাইলে বুঝে বুঝেও মনে রাখতে পারো। দেখছো কতগুলো সূত্র, জাস্ট কপিকল চেঞ্জ হলে তোমার সূত্র চেঞ্জ হয়ে যায়। সো অনেকেই কনফিউজ হয়ে যায়, এই জন্য আমি বলি বুঝে বুঝে মনে রাখতে, যেটা তোমাদের লেভেলের জন্য একটু কঠিন। আসো আমরা দুইটা বোর্ডের ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে তুমি বুঝে যাবা যে আসলে আমরা এই ম্যাথগুলো করবো কিভাবে। আসো, এই যে এটা একটা বোর্ডের ম্যাথ, তোমাদেরকে আমরা বই দিছি, বইয়ের মধ্যে কিন্তু তুমি এই ম্যাথটা পাবা। সো আমরা ডিরেক্টলি যদি সলভের মধ্যে চলে যাই, খেয়াল করবা মনোযোগ দিয়ে। প্রথম ম্যাথটা করি আমরা। বলছে পি বস্তুর ভর, পি বস্তু, এ বস্তু দিছে একটা, বি বস্তু দিছে একটা। বলো দেখো ভর দেখো 66 আর এটা 30, বেশি আর একজন কম, ঠিক আছে। এবার আসো বলছে গ আর ঘ ম্যাথ, পি বস্তুর উপর ঘর্ষণ বল, পি বস্তুর উপর ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল তো আর এটার টপিক না, ঘর্ষণ সহগ দিছে একটা। তো ঘর্ষণ সহগ দিলে ঘর্ষণ বলের সূত্র তোমার ক্লাসে পড়ানো হয়েছে। ঘর্ষণ সহগ দিলে সূত্র হচ্ছে মিউ এম জি। তাহলে মিউ এর মান তো তোমরা জানো, মিউ এর মান ওরা 0.2 দিছে। কোন বস্তুর উপর বলছে? বল পি বস্তু, তাহলে এম বসাবা, পি বস্তু কত 2, জি এর মান কত 9.8, বসা দিবা, এফ এর মান বেড়ে যাবে। গ নাম্বারটা আজকের টপিক না, আজকের টপিকটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথটা। ঘ নাম্বারে আসো। বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে তুলনা করো। কার কার ত্বরণ? পি বস্তুর ত্বরণ আর অভিকর্ষজ ত্বরণ, এই দুটোর মধ্যে তুলনা করতে বলছে। তাহলে পি বস্তু, বলতো পি বস্তু কপিকলের মধ্যে আছে। পি বস্তু কোথায় আছে স্যার? কপিকলের মধ্যে। সো ও যদি কপিকলের মধ্যে থাকে, কপিকলের ক্ষেত্রে তুমি ওজন কেমনে বের করবে? কোয়াইট সিম্পল। কপিকলের ক্ষেত্রে ত্বরণ কেমনে বের করো? কপিকলের ক্ষেত্রে ত্বরণ কেমনে? তিনটা বস্তু, এই কপিকলের ত্বরণ কেমনে বের করবো? ওই যে ত্বরণের সূত্র লিখবা, কি? বড় বল মাইনাস ছোট বল। বড় বলকে এই যে নাম দাও M1, নাম দাও M2, নাম দাও M3। বড়কে M1, তাহলে বড় ওজন মাইনাস ছোট ওজন
এই ওজনের কোনো ভূমিকা নাই। কেন? কারণ ও দড়ি বরাবর কাজ করবে না, এই ওজনটা নিচের দিকে কাজ করবে, সো দড়ি বরাবর নাই। দড়ি কিন্তু এই বরাবর, ওজন কাজ করতেছে এই বরাবর। সো এম1 ডিভাইড বাই এই তিনটা ভরের যোগফল। তিনটা ভরের যোগফল হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3। সো তুমি কিন্তু ত্বরণের মান পেয়ে গেলা। m1 এর মান কত তোমার জন্য? 66, জি এর মান 9.8, m2 এর মান কত স্যার? 30 ইন্টু জি এর মান 9.8, নিচে তিনটার যোগফল দ্যাট ইজ হচ্ছে 66 প্লাস m2 এর মান হচ্ছে 2 আর m3 এর মান হচ্ছে 30। বুঝবা? দেখছো একটা বস্তু সিলেক্ট করে দিয়েছে, ও ত্বরণ আর পুরো কপি করার ত্বরণ তো কাহিনী সেম। সো ত্বরণ বের করলাম আমরা। ত্বরণটা দেখবা, এটা জি এর মান তো তুমি জানো মুখস্থ 9.8, বের করে দেখবা কোনটা ত্বরণের মানে কি আসে। বুঝছো? অভিজ্ঞতা ত্বরণের মানে তুলনা। তুলনা মানে বড় নাকি ছোট এটাও বলতে পারো, মানে এ জি এর চেয়ে বড়। বড় তো হবে না কখনো, তুমি বের করলে দেখবা এ এর মান জি এর মানের চেয়ে ছোট আসছে, এ এর মান জি এর মানের চেয়ে ছোট। তো এভাবে তুলনা করতে পারো। আবার তুলনা বললে আমরা ভাগও করি মাঝে মাঝে, তুলনা এভাবেও করতে পারো। ভাগ করলেও বুঝবা একটা আরেকটার কত গুণ আসছে, ওভাবেও তুমি বড় ছোটই বুঝবে অ্যাকচুয়ালি। সো তুলনা বললে তুমি বড় ছোট দেখাইলেও হবে, আবার ভাগ করে করলেও হবে। আচ্ছা, এই ম্যাটটার মধ্যে একটা ছোট সমস্যা আছে, সেটা হচ্ছে এটা তোমাদের সিলেবাসের বাইরে পড়ে গেছে অ্যাকচুয়ালি। এই ম্যাটটাতে হয়েছে কি, এটা ঘর্ষণ সহগ দেওয়ার কারণে একটা প্রবলেম হয়ে গেছে। কিন্তু তোমাদের যত জায়গায় যত বই আছে সব জায়গায় আসলে সলভটা এভাবেই করা আছে। সলভটা আসলে এভাবে হয় না, বুঝছো? তো আমি একটু ছোট করে বলি যাদের জন্য, যারা একটু তবে তোমার পরীক্ষা তুমি এটাই করবা, ঘ নাম্বারের আনসার তুমি এটাই করবা। কিন্তু আমি তোমাকে একটু বলে রাখি, এই জায়গায় যখন একটা ঘর্ষণ বল থাকে, বুঝছো, তখন কপি করার ম্যাটটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। ঘর্ষণ বল থাকলে তখন কপি কল করতে হয় কিভাবে? তখন টান বলগুলো লিখতে হয়, যে ওর ক্ষেত্রে m2g। টান বল লেখার আগে আমি ওজনগুলো লিখতেছি আসলে। আর টান বল এটা একটা দড়ি, সো ওর ক্ষেত্রে ও যেহেতু T2 লিখলাম, ওর ক্ষেত্রে T1 লিখলাম। এরপর দেখো এই T1 কিন্তু এই বস্তুর জন্য এই সেম দড়ি এই দিকে কাজ করবে T1, এই সেম দড়ি এর ক্ষেত্রে T2 উপরে, কিন্তু এই বস্তুর ক্ষেত্রে T2টা কাজ করবে ডান দিকে T2। আর ঘর্ষণ বল খেয়াল করবা, এই বস্তুটা ভর বেশি, সো ওর গতি যদি এইদিকে হয়, ওর গতি উপরের দিকে, এর গতি এইদিকে। তো গতি যদি এইদিকে হয়, ঘর্ষণ বল লাগবে কিন্তু ডান পাশে, বুঝছো তো? গতি এইদিকে। তখন তুমি এই সবগুলোর ক্ষেত্রে বলের সূত্র লিখতে হয়, ফ্রি বডি ডায়াগ্রাম লিখতে হয়। লিখলে আসলে সূত্রটা হুবহু এটা আসে না, বুঝছো? সূত্রটা যেহেতু পুরো হুবহু এটা আসে না, একটু প্রবলেম হয়ে যায়, একটু একটু ঝামেলা আর কি। সমস্যা নেই, ওইটা তোমাদের সিলেবাসের বাইরে পড়ে যাচ্ছে, এটা একটু ইন্টার লেভেলের টপিকে চলে যাচ্ছে। তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম শিখো নাই, সো আমরা ওইটা বাদ দিচ্ছি। তোমরা যেটা ঘ নাম্বার এটা করলেই তোমাদের লেভেল পর্যন্ত ঠিক আছে। কোশ্চেনের অ্যান্সারটা ভুল না, ঠিক আছে, কিন্তু এটা এভাবে না করে, মানে ডিরেক্টলি এভাবে না করে ওভাবে করলে ভালো আর কি। সবাই আশা করি বুঝতে পারছো, তুমি পরীক্ষা এটাই করবা, সবাই বুঝছো। এবার আসো সামনে আগাই, আরেকটা ম্যাথ দেখি। এটা গেছে আমাদের 3 নাম্বার কেসের কপি কলটার ক্ষেত্রে। আর যদি আমরা 2 নাম্বার কেসের কপি কলটা দেখি, এই যে এটা 2 নাম্বার কেসের কপি কল। 2 নাম্বার কেসের কপি কলটার ক্ষেত্রে তুমি যদি কোশ্চেন দেখো, কোশ্চেন এটা হচ্ছে কয় নাম্বারের জন্য কোশ্চেন খেয়াল করবা। এটা গত হচ্ছে 2 নং চিত্র, সো 2 নং চিত্র তো দরকার নাই আমাদের, এটা বাদ। ঘ নাম্বারটা দেখবা। ঘ নাম্বারটা হচ্ছে 1 নং চিত্র অনুযায়ী, এই যে 1 নং চিত্র অনুযায়ী বলছে এম বস্তুটির ওপর, এম বস্তুর ওপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো। এম বস্তুর ওপর পি বস্তুর বলের প্রভাব কি করতে বলছে? বিশ্লেষণ করো। আচ্ছা, বলের প্রভাব মানে কি বলো তো? এফ ইকুয়ালস টু, তুমি বলের সূত্র জানো, এফ ইকুয়ালস টু এম। বলের প্রভাব মানে কি বোঝায়? বলের প্রভাবের কারণে বস্তুর কি হয় স্যার? ত্বরণ। বলের প্রভাবের কারণে বস্তুর কি হয় স্যার? ত্বরণ। তাহলে বলের প্রভাবের কারণে যদি বস্তুর ত্বরণ হয়, তাহলে বলের প্রভাব যদি তোমাকে বের করতে বলে, বলের প্রভাব ঘুরায় কথাটা বলছে, বলের প্রভাব মানে তুমি কি বের করবে? অ্যাকচুয়ালি ত্বরণ বের করবে, কারণ বলের প্রভাব মানে কি বের করতে হয়? ত্বরণ। সো কোন বস্তুর উপর ত্বরণ বের করতে বলছে? এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব, এম বস্তুর উপর পি এর বলের প্রভাব। বলের প্রভাব মানে বলের কারণে কি সৃষ্টি হয়েছে? ত্বরণ। সো বলের প্রভাব মানে কার মান বের করতে বলছে? ত্বরণ। ঘুরাই বলছে আর কি কথাটা। তো আমরা জানি এর ক্ষেত্রে ত্বরণ যা, খেয়াল করবে, এর ক্ষেত্রে ত্বরণ যা, এর ক্ষেত্রে ত্বরণটা, কারণ কপি কল একটাই একসাথে যুক্ত, সো ওর ত্বরণ যা হবে ওর ত্বরণও কি হবে? সেম হবে। সো ত্বরণ যদি আমরা বের করি, একটাই ত্বরণ আসবে। এই ক্ষেত্রে ত্বরণের সূত্র কি? বড় বল মাইনাস ছোট বল, নাম দিয়ে ফেলো, ও m1 ও হচ্ছে m2। তো তোমরা জানো যে এরকম যখন হবে, ওর mgটা নিচের দিকে আর ওর mgটাও নিচের দিকে, এটা দড়ি বরাবর, এটা দড়ি বরাবর না, দড়ি তো এইদিকে, দড়ি বরাবর না, বড় বল মানে একটা বলই আসবে m1g ডিভাইড বাই নিচে ভরগুলোর যোগফল, দ্যাট ইজ m1 প্লাস m2। সো তুমি m1 এর ভর লিখবে, m1 এর ভর কত? 7 কেজি দিছে, জি এর মান দিছে 9.8, নিচে দুইটা ভরের যোগফল, দ্যাট ইজ হচ্ছে m1 হচ্ছে 7 কেজি, m2 হচ্ছে 5 কেজি। তো তুমি ত্বরণের মান কিন্তু ডিরেক্টলি এখান থেকে পেয়ে যাচ্ছ। ওইটাই বলছো তোমার বলের প্রভাব বিশ্লেষণ করা মানে অ্যাকচুয়ালি এই ত্বরণের মান বের করো। অর্থাৎ তুমি লিখবা যে 7 কেজি বস্তুটি
5 কেজি বস্তুকে 5 কেজি বস্তুকে এই যে এ ত্বরণটা বের করছি, এত ms ইনভার্স 2 ত্বরণে টানবে, এত ত্বরণে টানবে। এটাই হচ্ছে ওর বলের প্রভাব, এটাই তোমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে দেখছো সবগুলো কোশ্চেন আসলে তোমাদের টান বলটা ওভাবে বের করতে বলো না, আমি আসলে দেখাই দিছি তোমাকে মেইনলি ত্বরণ বের করতে বলবো, ওই ত্বরণটাই আমরা বের করে দেখাইছি। 3 টাইপেরটা 3টাই দেখাই দিছি। আর একটা তোমাদের 24 সালে অনেকে মনে করতেছো কোশ্চেন আসছে একটা কপি কলের, ওটা আসলে পুরোপুরি কপি কলের কোশ্চেন বলা যায় না, ওটার মধ্যে ছোট করে ত্বরণের কাহিনীটা দিচ্ছে। আচ্ছা যাই হোক, তোমরা ওই কোশ্চেনটাও একটু দেখবো, ওই কোশ্চেনটা এখন আমার কাছে নাই বলে তোমাদেরকে দেখাই না, এই জন্য আমি ওই কপি কলটার মানে প্রথম যে টাইপ 1 এর কপি কলটা আছে ওটার একটা ম্যাথ নিজেই করা দিছি, ওইটা তুমি প্র্যাকটিস করলেই তুমি অন্য ম্যাথগুলোও পারবা। তাহলে বোর্ডে আসা এখন পর্যন্ত যেই ম্যাথগুলো আছে সবগুলো কপি কলের ম্যাথই আমি করা দিলাম। এই ম্যাথটাই 2বার আসছে, সেম ম্যাথ। আশা করি বুঝতে পারছো সবাই। আজকের ক্লাস এতটুকু থাকুক। আমরা কপি কলের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথা বলছি। তুমি আসলে মেইন জিস্ট পয়েন্ট যেগুলো আমি বলছি সূত্র মনে রাখতে হবে, যেগুলো আমি বলছি এভাবে করলে ভালো, ওই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। তারপরও কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে দেখা করবা। আর অবশ্যই সবাই এই টপিকটা বলবো আমি একটু লেস ইম্পর্টেন্স দিয়ে এর আগে যে টপিকগুলো আমরা পড়াইছি ওগুলোতে বেশি ইম্পর্টেন্স দিবা, কারণ ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার এখন পর্যন্ত 2-3বার বোর্ডে আসছে, ওই 2-3বারের জন্য যদি তুমি এটার পিছনে ওগুলোর সমান এফোর্ট দাও তাহলে তো হবে না। যেমন এই যে টপিকগুলো আমি তোমাকে বলছি তোমার মনে রাখতে একটু কষ্ট হবে, সমস্যা নাই, বারবার প্র্যাকটিস করবা, আশা করি মনে থাকবে। ভালো থাকো সবাই, আজকে এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।